হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। সেমিস্টার 3 ইংলিশ অনার্সের এসিসি 3 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাজেশনস নিয়ে আজকে আমরা চলে এসেছি। 20 মার্কসের কী প্রশ্ন আসবে, 15 মার্কসের কী প্রশ্ন আছে, সব কিছু কিন্তু আমরা ডিসকাশন করব। প্লাস এই কমপ্লিট কিন্তু যা যা কোয়েশ্চেন আছে সব কিছুই কিন্তু তোমরা পিডিএফ নোটস আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে। প্লাস আমরা কিন্তু তোমাদের ক্লাসেসও কিন্তু পুরো ইএলটি সিলেবাসের কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশানে পেয়ে যাবে, তোমরা সেটা অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের লিখতে অনেক সুবিধা হবে তোমরা যদি একবার এই মিনিংটা বুঝে নিতে পারো যে কীরকম কী এক্সামিনার চাইছে তোমাদের কাছে উত্তর। তো প্রথম প্রশ্ন দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যান ইএসএল ক্লাসরুম অ্যান্ড অ্যান ইএফএল ক্লাসরুম, হাউ আর দে ডিফারেন্ট ইন টিচিং মেথডস অ্যান্ড আউটকামস ইন ইন্ডিয়ান কনটেক্সট, গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, ডিসকাস দি ইউনিক চ্যালেঞ্জেস অফ লার্নিং ইংলিশ ইন অ্যান ইএফএল কনটেক্সট লাইক রুরাল পার্টস অফ ইন্ডিয়া or non-English speaking countries. How can a teacher create an input-rich environment when the target language is not in the student's daily social life? এগুলো কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন, তিনটে কিন্তু এখান থেকে আসবে। এরপরে দেখো, ডিফাইন অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন সাবস্ট্যান্স, ফর্ম অ্যান্ড মিনিং, গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস। ডিস্টিংগুইশ বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস। What are the characteristic features of a good language learner? Elaborate. LSRW skills should not be taught in isolation but as an integrated whole. Discuss the interdependence of receptive skills and productive skills. Provide a sample classroom activity that integrates at least 3 of these skills. Analyze the different features and types of reading. How can a teacher use these techniques to improve a learner's comprehension and vocabulary? Discuss the major psychological and linguistic barriers students face in developing speaking skills in a second language learning process. Suggest 5 practical classroom solutions. Listening as an active skill. Why is listening often called as a receptive but not a passive skill? Distinguish between bottom up and top down processing in listening comprehension. এরপরে কমেন্ট অন দি গ্রামার ট্রান্সলেশন মেথড, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, যত যে অ্যাপ্রোচেস আছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে তার কিন্তু অ্যাজাম্পশনস, কি প্রিন্সিপালস, টিচিং মেটেরিয়ালস, লার্নার্স রোল এবং টিচার রোল কিন্তু তোমাদের এক্সামিনেশনে আসতে পারে। এই প্রত্যেকটিরই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। ডিফারেন্স বিটুইন গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যান্ড ডিরেক্ট মেথড কিন্তু আগেন ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতেই পারে। 15 মার্কসের এবার কী পড়বে দেখো, ইংলিশ ইন ইন্ডিয়া হ্যাজ ট্রাভেলড ফ্রম বিং দি ল্যাঙ্গুয়েজ অফ দি কলোনাইজার টু দি ল্যাঙ্গুয়েজ অফ অপরচুনিটি। Trace the historical and constitutional evolution of English in India, discussing its role as an associate official language. Discuss the concept of global English or world Englishes with specific reference to the status of English as a linked language in India's multilingual landscape. এই প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস করেছি, তোমরা লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবে। প্রত্যেকটি কোয়েশ্চেন কীভাবে অ্যাপ্রোচ করবে, কীরকম কী অ্যান্সার লিখবে আর এর মানেটাই বা কী, সব কিছু কিন্তু আমরা ডিসকাস করেছি। Critically examine the primary aims of teaching English in the Indian school system. Should the focus be on literary appreciation or communicative competence? Justify your answer with reference to the needs of modern Indian learners. Explain the specific objective of the three-language formula. To what extent has the formula succeeded in achieving functional literacy in English across different Indian states? The Indian ELT classroom is characterized by diversity and deficit. Discuss the major challenges faced by teachers such as large heterogeneous classes, lack of authentic materials and the washback effect of examinations. এরপরে analyze the impact of mother language teaching, mother tongue influence on the acquisition of English phonology and syntax among Indian learners. Suggest 3 practical ways a teacher can address this in a crowded classroom. What is translanguaging and how is it changing the traditional English-only perspective in Indian classrooms? Discuss its benefits for learners from vernacular backgrounds. তো এই ছিল আমাদের প্রশ্ন, যেটা তোমাদের 75 নম্বরের ইএলটি এক্সামিনেশনে কিন্তু ইম্পর্টেন্স। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের যে এই কমপ্লিট কিন্তু তোমাদের পেপারটা আমরা ফ্রিতে তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছি। তো ডেফিনেটলি তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে যাদের ইনফরমেশানগুলো সত্যি দরকার তাদের কাছে পৌঁছাতে পারে। আর এই যে পেইড কোচিং কিন্তু ইউটিউবে একটা শুরু হয়েছে তোমাদের, তো সেটা থেকে কিন্তু তাদেরকে আমরা বাঁচাতে পারি। যত তোমরা এটাকে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তত বেশি কিন্তু এই রিচ লোকের কাছে পৌঁছাবে এবং তারা বুঝবে যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং কিন্তু অতটা হার্ড পেপার নয় যতটা তারা ভাবছিল। অনেকে কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছে, আমাকে টেক্সটও করেছে টেলিগ্রামে, যে এই পেপারটা নিয়ে তারা কিছুই জানে না, ব্ল্যাঙ্ক। তো এই পেপারটা কিন্তু খুবই ইজি পেপার, তোমরা যদি একবার বুঝে নাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে প্রত্যেকটি কিন্তু কোয়েশ্চেনের আমি
একটা কনসেপ্ট ম্যাপ কিন্তু করে রেখেছি, এখানে তোমরা অবশ্যই খুব ইজিলি বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কী চাইছে এবং কীরকমভাবে কী লিখবে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তোমাদের যে পেপারটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের, সেই কমপ্লিট পেপারের কিন্তু মাস্টার গাইড নিয়ে আজকে আমরা চলে এলাম। আমরা এই পেপারের প্রত্যেকটি পার্ট কীরকম কী প্রশ্ন আসতে পারে কোয়েশ্চেন এবং অ্যান্সার ফরম্যাটে কিন্তু কমপ্লিটলি অ্যানালাইজ করব, এক্সপ্লেন করব, বাংলাতেও এবং ইংলিশেও, যাতে তোমাদের লিখতে বুঝতে দুটোই কিন্তু সুবিধা হয়। তো প্রথমে দেখো, তোমরা জানো যে এই পেপারে কিন্তু 20 নম্বরের 3টে প্রশ্ন কিন্তু আসে এবং একটা কিন্তু 15 নম্বরের আসে। তো এই 20 নম্বরের কী, 15 নম্বরের কী, সব কিছুই কিন্তু আমরা ইন ডিটেল আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের। তো সেই প্রথম ক্লাসে কিন্তু আমাদের সিলেবাসের অনুযায়ী আমাদের কিন্তু বেসিক পার্সপেক্টিভস অফ ইএসএল এবং ইএফএল আছে। এই ইএসএল কি, ইএফএল কি আমরা আসবো। প্রথমে দেখো এই পার্টে কীরকম কী প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু ডিফারেন্সিয়েট বিটুইন ইএসএল ক্লাসরুম অ্যান্ড ইএফএল ক্লাসরুম, হাউ দে আর ডিফারেন্ট ইন টিচিং মেথডস অ্যান্ড আউটকামস ইন ইন্ডিয়ান কনটেক্সট, গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, বা ইএসএল কি তার ক্যারেক্টারিস্টিক বলো, ইএফএল কি তার ক্যারেক্টারিস্টিক বলো। এবার আসি আমাদের কন্টেন্টে। প্রথমেই দেখো ইএসএল। ইএসএল মানে হচ্ছে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে আমার মাতৃভাষা কি বাংলা, তাহলে বাংলা কিন্তু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তখনই হয় যখন ধরো একটা ইংলিশ লার্নার যে প্রথম ইংলিশ শিখছে, সে এমন জায়গায় থাকছে যেখানে কিন্তু তার বাংলা বা হিন্দি কিন্তু কাজে দিচ্ছে না। তার মাতৃভাষা, ধরো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমাদের মাদার টাং বাংলা, আমাদের কিন্তু সেই মাতৃভাষা কাজে দিচ্ছে না, তখনই কিন্তু আমি অজান্তেই ইএসএল প্রয়োগ করছি। ঠিক আছে, ধরো এমন একটি জায়গায় আমরা আছি যেখানে ইংরেজি হলো প্রধান ভাষা। একজন ধরো বাঙালি ছাত্র পড়াশোনার জন্য লন্ডনে গিয়ে ইংরেজি শিখছেন, অথবা কলকাতার একজন চাকরিজীবী এমন একটি বড় কোম্পানিতে কাজ করছেন যেখানে সব কথাই কিন্তু ইংরেজিতে হয়। ইএসএল কিন্তু জাস্ট অ্যাজ আ স্কুল সাবজেক্ট না, যে আমরা গেলাম, পরীক্ষা দিলাম, ভুলে গেলাম, বাড়িতে এসে বন্ধু বান্ধবদের সাথে বাংলায় আড্ডা মারছি, না, এটা কিন্তু ইএফএল, সেটা আমরা পরবর্তীকালে আসবো। ইএসএল এর ক্ষেত্রে কি, ইএসএল এ কিন্তু আমাদের বন্ধুরাও ইংলিশে কথা বলছে, আমাদের ব্যাংকারও ইংলিশে কথা বলছে, আমার সবজিওয়ালাও ইংলিশে কথা বলছে, আমি এমন জায়গাতেই রয়েছি যেখানে আমার কমপ্লিট এনভায়রনমেন্টই কিন্তু ইংলিশ, তো আমাকে বাধ্য হয়ে ইংলিশই বলতে হচ্ছে। এই যে মাধ্যমে আমি ইংলিশটা শিখছি, এটাই হচ্ছে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু দেখো প্রথম পয়েন্ট আমার, লিভিং ইন ইংলিশ, এটা ইন ইংলিশ কমপ্লিট এনভায়রনমেন্টে আমরা থাকছি। আর টুল ফর সার্ভাইভাল, এটা কিন্তু জাস্ট স্কুল সাবজেক্ট নয়, এখানে কিন্তু আমার চারপাশের পরিবেশটাই কিন্তু ইংরেজি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত এখানে আপনার বেঁচে থাকার মাধ্যমই কিন্তু ইংলিশ। বাজার করা, ব্যাংকে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সবই কিন্তু এখানে ইংরেজিতে করতে হয়। এরপরে দেখো এর প্রধান 7টি বৈশিষ্ট্য। প্রথমেই দেখো লার্নিং এভরিওয়্যার। এখানে শেখাটা শুধু ক্লাসরুমের 4 দেওয়ালে আটকে থাকে না, রাস্তার সাইনবোর্ড দেখে, রেডিও শুনে বা বাসের জন্য দাঁড়িয়ে থেকে অন্য মানুষের কথা শুনে, অন্য মানুষের কমিউনিকেশন শুনে কিন্তু আপনি ইংরেজি এখানে শিখতে পারেন। একেই বলা হয় কিন্তু এনভায়রনমেন্টাল ইমার্শন। ঠিক আছে, তুমি স্ট্রিট সাইন্সে কী লেখা, রেডিওতে কী বলছে, ইংলিশে কী কমপ্লিটলি সাধারণ মানুষেরা কী বলছে, ধরো তুমি লন্ডনে আছো, সেখানে সাধারণ মানুষেরা কীরকম কী কমিউনিকেট করছে, সেই সব শুনেও কিন্তু তুমি ইংলিশ শিখতে পারো। এই জন্যই প্রথমের ইএসএল এর কিন্তু ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে কিন্তু লার্নিং এভরিওয়্যার। আর এই লার্নিং এভরিওয়্যার কী করে হচ্ছে, থ্রু এনভায়রনমেন্টাল ইমার্শন। তোমরা কিন্তু এই পয়েন্টটা অবশ্যই উল্লেখ করবে, এনভায়রনমেন্টাল ইমার্শন, যেখানে আমি লোকের কথা শুনে, সাইনবোর্ড দেখে, রেডিও শুনে আমি কিন্তু ইংলিশ শিখছি, এটাকেই বলছি আমরা এনভায়রনমেন্টাল ইমার্শন। এরপরে দেখো ইমিডিয়েট ফাংশনাল নেসেসিটি। এর মানে কি, যখন আমি ইংরেজিটা শিখছি যেখানে আমার আর্জেন্টলি দরকার, আমি লন্ডনে থাকি, আমাকে তো আর বাংলায় ডক্টরের সাথে কথা বললে তো হবে না, আমাকে কিন্তু ইংলিশেই কথা বলতে হবে। আমি সবজি কিনতে যাচ্ছি, গ্রসারি কিনতে গেলেও কিন্তু আমাকে সেখানে ইংলিশ ব্যবহার করতে হবে। এই যে আমার নেসেসিটি, এগুলো আমার আর্জেন্ট নিড, একেই আমরা বলছি ইমিডিয়েট ফাংশনাল নেসেসিটি। ঠিক আছে, এবার যখনই আমরা কিছু সারাদিন কোনো যখন ইংরেজি শব্দ আমরা শুনছি, তখন কিন্তু অনেক সময় গ্রামারের রুলস আমরা না জেনেও কিন্তু আমরা ওই ভাষা বা ওই রিদমে কিন্তু কমপ্লিটলি ভালোভাবে কথা বলতে পারছি। এটাকে আমরা বলছি কিন্তু ইমপ্লিসিট লার্নিং, যেখানে আমরা কিন্তু অটোমেটিক্যালি লোকের টোন শুনে, লোকের রিদম শুনে ইংলিশের, আমরা কিন্তু ইংলিশের ন্যাচারাল রিদমটাকে ক্যাপচার করে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, যাকে আমরা বলছি ইমপ্লিসিট লার্নিং। লোকের কথোপকথন শুনে, লোকের কমিউনিকেশন শুনে আমরা কিন্তু ইংলিশটা শিখছি, আর প্লাস আমরা টোন, রিদম, গ্রামার না জানলেও কিন্তু আমরা বলতে পারছি। এটাকে আমরা বলছি ইমপ্লিসিট লার্নিং। এরপর কি, কমিউনিকেটিভ কম্পিটেন্স। এটা বলতে কি বলছি,
দেখো, সমাজে কাজ চালানোর জন্য কথা বলাটা কিন্তু বেশি জরুরি। ফ্লুয়েন্সি ওভার পারফেকশন। তুমি ঠিক গ্রামার বলছো কিনা, তুমি সব গ্রামারের টেন্স জানো কিনা, ভার্ব জানো কিনা, সেটার থেকেও বেশি তোমার ভাষা লোকে বুঝতে পারছে কিনা। যখন তুমি এই লোকের কমিউনিকেশন দেখে এনভায়রনমেন্টাল ইমার্শনের জন্যে তোমার ফ্লুয়েন্সি যখন বেশি হয়ে যাবে, তখনই কিন্তু তুমি এজ এ সাকসেসফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে উঠে আসবে। এই জন্যে ইএসএল এর কিন্তু ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স কমিউনিকেটিভ কম্পিটেন্স বা ফ্লুয়েন্সি ওভার পারফেকশন। এরপর দেখো, আমার ফিফথ পয়েন্ট হচ্ছে কালচারাল অ্যাকালচারেশন। কালচারাল অ্যাকালচারেশন মানে কি? এখানে কিন্তু ইংরেজি শব্দ আমরা শুধু কিন্তু ইএসএলে কিছু শব্দই কিন্তু শিখছি না, এখানে কিন্তু আমরা তাদের জীবনযাত্রাও শিখছি। ওই যে বললাম এনভায়রনমেন্টাল ইমার্শন। যেমন ধরো লাঞ্চ, লাঞ্চ মানে কিন্তু শুধুই দুপুরের খাবার না, এখানে কিন্তু সেই দেশের মানুষ কখন খাচ্ছে, কীভাবে খাচ্ছে, সেটাও কিন্তু আমি শিখে যাচ্ছি ভায়া দ্য ইংলিশ লার্নিং প্রসেস। তো এই কমপ্লিট প্রসেসটাই কিন্তু কালচারাল অ্যাকালচারেশন বলছে, যেখানে আমি কিন্তু শুধু দ্য ওয়ার্ড লাঞ্চ আমি কিন্তু মুখস্থ করছি না বা জানছি না, এখানে কিন্তু আমি সোসাইটির ব্যাপারও জানতে পারছি, প্লাস কালচারের ব্যাপারও জানতে পারছি। তো ইএসএল এর কিন্তু ফিফথ ফিচার কিন্তু কালচারাল অ্যাকালচারেশন, যেখানে ল্যাঙ্গুয়েজ আর কালচার একসাথে মিশছে। এরপরে দেখো, আমার সিক্স পয়েন্ট হচ্ছে হেট্রোজেনাস ব্যাকগ্রাউন্ড। এর মানে কি? দেখো, যখন ইএসএল এর একটা ক্লাসরুমে তোমরা যাবে, মানে ধরো তুমি লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে গেছো, তুমি বাঙালি, ওখানে চাইনিজ স্টুডেন্টস থাকবে, ওখানে জাপানিজ স্টুডেন্টস থাকবে, বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন স্টুডেন্টস থাকবে। তাই ওখানে কিন্তু একটিমাত্র ভাষা কিন্তু ওখানে চলবে, সবার কিন্তু একটিমাত্র কমন ভাষা, সেটা কিন্তু ইংলিশ। টিচারও কিন্তু ওখানে শুধুমাত্র একটি ভাষায় কথা বলবে, সেটা কিন্তু ইংলিশ। এই কারণেই কিন্তু এই পয়েন্টটার, এই ইএসএল এর কিন্তু ওয়ান অফ দি মেন ফিচার্স হচ্ছে সেই হেট্রোজেনাস ব্যাকগ্রাউন্ড, যেখানে তুমি কিন্তু ইংলিশে কথা বলো বলেই তুমি সবার সাথে কমিউনিকেট করতে পারবে। কারণ তুমি তো জাপানিজ বুঝবে না, তুমি চাইনিজ বুঝবে না, জাপানিজরাও বাংলা বুঝবে না, তোমরা একটা ভাষাই বোঝো, সেটা হচ্ছে ইংলিশ। তাই ইএসএল ক্লাসরুমের কিন্তু মেন ফিচার হচ্ছে এই হেট্রোজেনাস ব্যাকগ্রাউন্ডস। এরপরে দেখো, স্টেটাস অ্যাজ অ্যান ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ। দেখো, আমরা ইন্ডিয়াতে কিন্তু ইংলিশ কিন্তু একটা বিদেশি ভাষা এখন নয়। আমরা কিন্তু ল ফার্মে একটা লয়ার কিন্তু বাংলায় কথা বললে আমরা অনেক সময় তাকে কিন্তু নিয়ে সমালোচনা করি, যেটা ইংলিশ বলতে পারে না একটা লয়ার, বা ডক্টর যখন বাংলায় কথা বলছে, সেটাও কিন্তু আমরা ভাবি যে ইংলিশ বলতে পারে না ডক্টর। তো আমরা কিন্তু হাই প্রোফাইল জবসে, কর্পোরেট অফিসে, এমনকি লতে, গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় যারা অফিসার্স, তারা কিন্তু ইংলিশ কিন্তু আমাদের একটা ইন্টারনাল টুল, যেটা আমাদের হেল্প করে আমাদের কেরিয়ারে আগে আগে এগিয়ে যেতে। ঠিক আছে, তুমি যদি ইংলিশ বলতে পারো তোমাকে মনে হয় তুমি সাকসেসফুল, আর তুমি যদি না বলতে পারো তাহলে কিন্তু মনে হয় তুমি সাকসেসফুল না। তো এইটাই কিন্তু হচ্ছে স্টেটাস অ্যাজ অ্যান ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল আমাদের 7 ক্যারেক্টারিস্টিক্স অফ ইএসএল ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো মেথডস, কী কী মেথডসে তুমি ধরো অ্যাজ এ টিচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ফুল সিলেবাসটার মেন উদ্দেশ্যই হচ্ছে তুমি কীভাবে ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি পড়াবে। তো এই ইএসএল এর এবার কিন্তু মেথড, টিচিং মেথডস, তুমি কীভাবে স্টুডেন্টসদেরকে কোন কোন মেথডে কিন্তু ইএসএল পড়ানো যায়। প্রথমে দেখো সিএলটি মানে কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা আমরা পরের ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখো, এরপরে দেখো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে কি? দেখো, বইয়ের পড়া মুখস্থ না করে আসল জীবনে যেভাবে আমরা কনভারসেশনস করি, সেভাবে ইংরেজি শেখানো হয় এই মেথডে। যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা রেস্টুরেন্টে খাবার অর্ডার করা, এইটাই হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেখানে আমরা কমিউনিকেশনের মেথড ইউজ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখার চেষ্টা করি। এরপরে দেখো অ্যাকশন অ্যান্ড প্লে বা টিপিআর মানে কিন্তু টোটাল ফিজিক্যাল রেসপন্স। এখানে কিন্তু ইমিডিয়েটলি তোমাকে কথা বলতে হয় না ইংলিশে, যারা একদম নতুন বিগিনার। এখানে কিন্তু টিচার বলে জাম্প অর পিক আপ দি পেন, স্টুডেন্ট কিন্তু যা অর্ডার বলা হয়, যা অ্যাকশন বলা হয় সেটা করে। এখানে তোমার ইমিডিয়েট স্ট্রেসটা কিন্তু অবশ্যই এখানে পড়ে না। এর ফলেই কিন্তু একে বলে টোটাল ফিজিক্যাল রেসপন্স। এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাকশনের মাধ্যমে তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে। এরপরে দেখো লার্নিং আদার সাবজেক্টস, একে বলছে সিবিআই মানে কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন। এখানে কিন্তু তুমি অন্য কন্টেন্ট, শুধুই যে ইংলিশ বা ইংলিশ গ্রামার বা লিটারেচারই যে ইংলিশের মাধ্যমে পড়ছো সেটা নয়, তুমি সায়েন্স করতে পারো, অঙ্ক করতে পারো, হিস্ট্রি পড়তে পারো ইংলিশের মাধ্যমে। অন্য অন্য সাবজেক্টও তুমি ইংলিশ ভাষায় পড়ছো, তাতেও কিন্তু তোমার ইংলিশ ভালো হয়ে যাবে। এটাকেই বলছে কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন, যেখানে ক্যান্ডিডেটের পছন্দের মতো ক্যান্ডিডেট, ধরো তোমার স্পোর্টস ভালো লাগে, তোমার বিরাট কোহলিকে ভালো লাগে, আমি বিরাট কোহলির ওপর একটা আর্টিকেল তোমাকে দিলাম, সেটা ইংলিশে লিখে দিলাম, তোমার কিন্তু ওতে ইন্টারেস্ট জাগবে, আর ওটা তোমার পড়তে ইচ্ছাও করবে। সেভাবে যখন তুমি ইংলিশ শিখছো, সেটাকে কিন্তু আমি বলছি কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন। এরপরে দেখো লার্নিং থ্রু টাস্ক, আসছে টাস্ক বেসড লার্নিং টেকনিক, যাকে বলছি টিবিএলটি। এখানে শুধু গ্রামার না শিখে কোনো একটি কাজ ইংরেজি ব্যবহার করে শেষ করা, যেমন সবাই মিলে একটি ট্যুর প্ল্যান করা বা ইন্টারভিউ দেওয়ার রিহার্সাল করা। এতে কাজ করতে করতে ইংরেজিটা মাথায় গেঁথে যায়। মানে সবাই মিলে ধরো একটু জব ইন্টারভিউ রোল প্লেয়িং খেললাম, বা এমন কিছু একটা কমন গোল নিয়ে কিন্তু আমরা টাস্ক বেসড কিন্তু ইংলিশটা প্র্যাকটিস করলাম, রিহার্সাল করলাম। এটাকেই বলছে টিবিএলটি বা টাস্ক বেসড লার্নিং টেকনিক। এরপরে কি? এক্লেকটিজম। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু সবই মেথড অফ ইএসএল টিচিং।
এরপরে দেখো এক্লেকটিজম কি। মডার্ন টিচার্সরা কিন্তু যে কোনো একটা উপায় কিন্তু এখান থেকে বেছে নেয় না, অনেক সময় কিন্তু ওরা বিভিন্ন টেকনিক একসাথে ইউজ করে, তাকেই কিন্তু আমরা বলি এক্লেকটিজম বা মিক্সড মেথড। অনেক সময় কিন্তু ওরা মিউজিক ইউজ করে টু রিল্যাক্স, অনেক স্ট্রেস পড়ছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ লার্নের উপরে, মিউজিক তারা ইউজ করে টু রিল্যাক্স দেম, এটাকে আমরা বলি ডিসাজেস্টোপিডিয়া। অর সব মাঝে মাঝে কিন্তু একদম ডিরেক্ট মেথড ইউজ করে, যেখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশে তারা কথা বলে এবং উত্তরও স্টুডেন্টদের কিন্তু ইংলিশেই দিতে হবে, এটাকে কিন্তু ডিরেক্ট মেথড আমরা বলি। তো ডিপেন্ডিং অন হোয়াট দি স্টুডেন্ট নিড, এরম করে কিন্তু এক্লেকটিজমের মাধ্যমে, মিক্সড মেথডের মাধ্যমে কিন্তু আমরা ইএসএল টিচ করি। তাহলে কী কী, এই 5টা মেথড কিন্তু আমরা মনে রাখবে, ইএসএল টিচিং কিন্তু আমরা এই 5টা মেথড দিয়ে করে থাকি। এরপর দেখো টিচার রোল এবং স্টুডেন্ট রোল ইএসএল ক্লাসরুমে কীরকম হয়, এরম নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য টিচার্স রোল ইন ইএসএল ক্লাসরুম অ্যান্ড হোয়াট ইজ দি স্টুডেন্ট রোল ইন ইএসএল ক্লাসরুম। তো এটা দেখো, টিচার কিন্তু ইএসএল ক্লাসরুমে অ্যাজ আ ফেসিলিটেটার কাজ করতে পারে, অ্যাজ আ কাউন্সিলর কাজ করতে পারে, অ্যাজ আ সাইলেন্ট মনিটর কাজ করতে পারে, অ্যাজ আ রিসোর্স পার্সন কাজ করতে পারে এবং অ্যাজ আ মডেল বা কন্ডাক্টর কাজ করতে পারে। এই 5টা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর স্টুডেন্ট কী করতে পারে, স্টুডেন্ট অ্যাজ আ কমিউনিকেটর, অ্যাজ আ হোল পার্সন, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, অ্যাজ আ নেগোশিয়েটর বা অ্যাজ আ ইমিটেটর। তো প্রথমেই দেখো, শিক্ষক অনেকটা কিন্তু ম্যানেজারের মতো, তিনি ক্লাসে একটি টাস্ক বা খেলা সেট করে দেয়, নিজে একটু দূরে সরে দাঁড়ান, সারাক্ষণ তুলোধনা না করে বরং ছাত্ররা যেন কথা বলতে পারে সেই পরিবেশ তৈরি করেন, একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করেন, এটাকেই আমরা বলছি টিচার অ্যাজ আ ফেসিলিটেটর। আর স্টুডেন্ট কী করে, যখন টিচার অ্যাজ আ ফেসিলিটেটর কাজ করেন তখন স্টুডেন্ট কিন্তু অ্যাজ আ কমিউনিকেটর কাজ করেন। এখানে কিন্তু ছাত্ররাই আসল হিরো, তাদের দায়িত্ব হলো একে অপরের সাথে কথা বলে কাজটা শেষ করা, কোনো শব্দ না জানলে অন্যভাবে বুঝিয়ে বলার চেষ্টা করা। এরপরে টিচার অ্যাজ আ কাউন্সিলর, মানে অনেকটা একটা বন্ধুর মতো, ছাত্ররা যখন কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যায় তখন তিনি সাহস দেন, শুধু ভুল ধরেন না বরং ছাত্রের মনের অবস্থা বোঝেন। আর এখানে স্টুডেন্ট কী করে, এখানে স্টুডেন্ট কিন্তু শুধু একজন স্টুডেন্ট নয়, সে তার নিজের আবেগ আর অভিজ্ঞতা নিয়ে ক্লাসে আসে, সে নিজেই ঠিক করে আজ সে কোন বিষয়ে কথা বলতে চায়। এরপরে দেখো সাইলেন্ট মনিটর, টিচার কিন্তু অনেক সময় এই ইএসএল টিচিংয়ে একদম সাইলেন্ট থাকে, ঠিক আছে, মুখে বলে দেওয়ার বদলে সে কিন্তু ইশারা বা চার্ট ব্যবহার করে ইঙ্গিত দেন, তিনি চান যে ছাত্ররা নিজেরাই নিজেদের ভুল বুঝুক। ছাত্ররা এখানে কিন্তু অনেক সময় ইনভেস্টিগেটর বা গোয়েন্দার মতো কাজ করে, তারা নিজেরা চিন্তা করে, তারা লজিক খাটিয়ে ইংরেজি গ্রামার বা উচ্চারণের নিয়মগুলি খুঁজে বের করার চেষ্টা করে। এরপরে দেখো টিচার অ্যাজ আ লেকচারার, অ্যাজ আ হিউম্যান রিসোর্স, তিনি কিন্তু লেকচার দেন না বরং বিপদে সাহায্য করার জন্য পাশে থাকেন। ছাত্ররা কোনো প্রজেক্ট করতে গিয়ে আটকে গেলে তিনি প্রয়োজনীয় শব্দ বা সাহায্য যোগান দেন। এই হচ্ছে টিচার অ্যাজ আ হিউম্যান রিসোর্স। স্টুডেন্ট তখন কী করে, অ্যাজ আ নেগোশিয়েটর, স্টুডেন্ট কিন্তু ছাত্ররা এখানে টিম বানিয়ে কাজ করে, একে অপরের সাথে আলোচনা করে বা দরাদরি করে একটা সমস্যার সমাধান বের করে, ঠিক যেমনটা অফিসে বা কাজের জায়গা হয়, কিউমুলেটিভ ওয়েতে সবাই মিলে কিন্তু একটা কাজ করা, একটা নেগোশিয়েট করে এক্সপ্লেন করা, এটাই কিন্তু ছাত্রদের তখন কাজ। আমার লাস্ট কিন্তু রোল অ্যাজ এ টিচার হচ্ছে কন্ডাক্টর, সেখানে কিন্তু অনেকটা ব্যান্ডের লিডারের মতো, তিনি একটি বাক্য একদম নিখুঁতভাবে বলেন এবং হাত নেড়ে সবাইকে সেটা বারবার উচ্চারণ করতে বলেন। স্টুডেন্টরা কিন্তু কী করে, অ্যাজ অ্যান ইমিটেটর, ছাত্ররা কিন্তু তখনই একটা তোতা পাখির মতো শিক্ষককে কপি করে, বারবার প্র্যাকটিস করে ইংরেজি বলাটিকে একটি অভ্যাসে পরিণত করাই তাদের কাজ। ঠিক আছে, এখানে অবশ্যই দেখো তোমরা কিন্তু এই লাইনটা অবশ্যই অ্যাড করে দিতে পারো, যে একটা গুড টিচার কিন্তু চেঞ্জেস দেয়ার রোল ডিপেন্ডিং অন দি লেসন। অনেক সময় সে চুপ থাকতে পারে, অনেক সময় সে একটু বেশি কথা বলতে পারে, ডিপেন্ড অন দি কনটেক্সট, স্টুডেন্টদের কিরম কী প্রয়োজন। এই ছিল আমার রোল অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইন ইএসএল টিচিং মেথড। এবার কিন্তু আমরা আসবো ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজে। তো দেখো, ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটাকেই বলছি আমরা ইএফএল, সেটা কী। এখানে কিন্তু ইংরেজি শেখা হয় দৈনন্দিন বেঁচে থাকার জন্যে, বরং একটি কাজের হাতিয়ার হিসেবে। এখানে কিন্তু ডে টু ডে ইংলিশের জন্য কিন্তু আমরা কেউ ইএফএল পড়ি না। এই যে আমি, তুমি, আমরা সবাই কিন্তু ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজই কিন্তু ট্রিট করি। মানে কি, আমরা পরীক্ষায় যাচ্ছি শুধুমাত্র ইংলিশটা লিখছি, পরীক্ষার হল থেকে আমরা চলে এলাম, আমরা কিন্তু ভুলে গেলাম। তোমরা পরীক্ষায় যাবে, তোমরা ডিএসসি 4 এসএসসি 3 এক্সাম দেবে, তারপর তোমরা ভুলে যাবে ইংলিশটা কী ছিল। তোমরা বাড়িতে যাবে, মা বাবার সাথে কিন্তু আবার বাংলাতেই কথা বলবে, বন্ধু বান্ধবের সাথেও বাংলাতেই কথা বলবে বা হিন্দিতে কথা বলবে, তোমাদের যেরকম সুবিধে। তো এইটাকেই কিন্তু আমরা বলছি ইএফএল, যেখানে কিন্তু আমার দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু ইংলিশ নেই, বাট ইংলিশ জাস্ট একটা অ্যাজ অ্যান অ্যাকাডেমিক সাবজেক্ট হয়ে কিন্তু থেকে গেছে। যেমন ধরো এখানে এক্সাম্পল দিয়েছি, পরীক্ষায় পাশ করা, কোনো টেকনিক্যাল বই পড়া বা বিদেশে ঘুরতে যাওয়া, ক্লাসরুমের বাইরে পা দিলেই কিন্তু আবার নিজের মাতৃভাষায় দুনিয়ায় শুরু হয়ে যায়। ক্লাসরুমটা অনেকটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এখানে হয়, শুধু ক্লাসেই কিন্তু এখানে ইংরেজি শোনা বা বলা যায়, বাইরে পা দিলেই
পাড়ার দোকানদার, বন্ধুবান্ধব বা বাড়ির লোক সবাই কিন্তু বাংলা বা অন্য মাতৃভাষা কিন্তু বলে। ফলে ক্লাসের বাইরে ইংরেজি শোনার বা বলার আর কোনো সুযোগ থাকে না। এখানে মেন মোটিভেশন কি? এখানে ছাত্রদের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা একটি ডিগ্রি হাসিল করা। ইংরেজিভাষী সমাজে মিশে যাওয়ার চেয়ে বোর্ড এক্সামে ভালো করাটাই এখানে আসল উদ্দেশ্য। এই জন্যই কিন্তু এটা হচ্ছে ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বানাতে চাও না, জাস্ট তুমি তোমার কাজ হাসিলের জন্য কিন্তু ইংলিশটাকে তুমি ব্যবহার করছো। এরপর দেখো, এর ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ট্রানজিশন ট্র্যাপ। ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজে কিন্তু, যেটা আমি তোমাদের বললাম, তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা যে L1 মানে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেক সময় বাংলা বা হিন্দি হয়। তো চারিদিকে তোমরা বাংলা বা হিন্দিতেই কথা বলো। এই জন্যে ছাত্রদের কিন্তু মনে তার আগে থেকেই কিন্তু নিজের ভাষায় চিন্তা করে, তারপর সেটা কিন্তু ইংরেজিতে তারা অনুবাদ করার বা ট্রান্সলেট করার চেষ্টা করে। এতে অনেক সময় ইংরেজি বাক্যগুলো একটা অদ্ভুত বা আক্ষরিক অনুবাদের মতো শোনায়। মানে তারা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করবে, তারা তারপর বলবে, এতে কিন্তু অনেক সময় চলে যায়, তাই ঠিকঠাক মতো ইংলিশটা তার বলাই হয় না। এরপরে দেখো বুকস ওভার কনভারসেশন, যেটা তোমাদের আমি বললাম, ইংলিশ কিন্তু অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে জাস্ট টু পাস আওয়ার এক্সামিনেশনস। আমি লিখবো আর পড়বো, দিয়ে আমি চলে আসবো। কিন্তু যখনই কিন্তু তোমাকে কিন্তু ইংলিশ বলতে বলা হচ্ছে, তুমি কিন্তু সেটা পাচ্ছ না। তাই তোমার নলেজটা কিন্তু সেই লাইব্রেরি নলেজেই কিন্তু থেকে যাচ্ছে, শুধু বইয়ের পাতায় কিন্তু তুমি সীমাবদ্ধ থেকে যাচ্ছ ইএফএল-এর। এটাই কিন্তু ওয়ান অফ দি আগেন ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এরপর দেখো ফেক প্র্যাকটিস, যেটা কিন্তু অবশ্যই আমরা আর্টিফিশিয়ালিটি টার্মটা দিয়েছি। ক্লাসে ধরো যখন ইএফএল টিচিং হচ্ছে, টিচার যখন বলছে যে একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দেবে, তুমি পিজা খাবে, তুমি একটু ইংলিশে প্র্যাকটিস করো, তখন কিন্তু ছাত্রদের সেটা অনেক সময় উইয়ার্ড মনে হয়, কারণ আমি তো বাইরে গিয়ে অর্ডারটা আমি বাংলাতেই দেবো, আমি ইংলিশে কেন দেবো? আমার মাতৃভাষা বাঙালি, আমি হিন্দিতে দেবো নয় বাংলায় দেবো, আমি কেন ইংলিশে দেবো? তো এই কারণে কিন্তু ইএফএল-এর কিন্তু ঠিকঠাক কিন্তু শেখা হয় না, বা এখানে কিন্তু ইএফএল-এর ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আসে, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি। ঠিক আছে, স্কুল থেকে বেরিয়েই সামনের দোকানে খাবার চাইলে তাদের নিজের ভাষাতেই কথা বলতে হবে। তো তাই এটা কিন্তু ইএফএল-এর আগেন আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি, যেখানে কিন্তু ইংলিশ একটু উইয়ার্ড ফিল হয় ক্যান্ডিডেটসদের। ইএফএল-এর কিন্তু টিচারের ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টিচারই কিন্তু তোমার সাথে ইংলিশে কথা বলছে। তো যেই স্টুডেন্ট, ধরো আমি একটা গ্রামে ইংলিশ পড়াচ্ছি, আমি যা বলবো আমি কিন্তু ওর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসাবে বা ইংলিশ এডুকেটর হিসাবে একমাত্র সোর্স, ওর ইংলিশ নলেজের হিসাবে। ও তো লন্ডনে নেই, ও বাইরে গিয়ে সবার সাথে বাংলাতেই কথা বলবে। তাই আমি কিন্তু ওর একমাত্র সোর্স অফ ইংলিশ লার্নিং। কী কী মেথডসে ইএফএল ট্রেনিং হয় দেখো, প্রথমে হচ্ছে আমাদের সবথেকে পুরনো গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে কিন্তু সবচেয়ে ট্র্যাডিশনাল নিয়ম এটা। এখানে অনেক গ্রামার রুলস মুখস্থ করা হয় এবং ইংরেজি থেকে বাংলা বা নিজের ভাষায় কিন্তু সেটাকে ট্রান্সলেট করা হয়। সবই কিন্তু এখানে মানে একটু বুকিশ কাইন্ড অফ নলেজ, পুরোপুরি কিন্তু ইটস অল অ্যাবাউট দি বুকস। এরপর কিন্তু স্ট্রাকচারাল বা সিচুয়েশনাল লার্নিং। এখানে কিন্তু আমরা বিভিন্ন সিচুয়েশানে কোন ওয়ার্ডটা ইউজ করতে হয় খালি সেটুকুই জানি। ঠিক আছে, আমরা জানি যে কখনো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন করতে হয়, আমরা কিন্তু ক্যান আই ইউজ করি টু আস্ক ফর পারমিশন। এটাই কিন্তু সিচুয়েশনাল বা স্ট্রাকচারাল লার্নিং। এরপরে অডিও লিঙ্গুয়াল মেথড কি? অডিও লিঙ্গুয়াল মেথডকে কিন্তু বলা হয় দ্য রিপিট আফটার মি মেথড। মানে তুমি প্রথমে ইংলিশ শুনলে, টিচার বললো, তো টিচার বললো রিপিট করো আমার সাথে সাথে, তুমিও সেটা রিপিট করলে। ঠিক আছে, বারবার বলিয়ে বলিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করা। এর উদ্দেশ্য হলো ইংরেজি বলাটাকে একটা অভ্যাসে পরিণত করা। ঠিক আছে, অডিও লিঙ্গুয়াল মেথড কিন্তু আগেন এটা ইএফএল-এর মেথড, মনে রাখবে। আগে কিন্তু আমরা ইএসএল-এর মেথড দেখলাম, এটা কিন্তু ইএফএল-এর মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড। এরপরে যেটা আমি তোমাদের আগেই বললাম যে স্ট্রাকচারাল সিচুয়েশনাল লার্নিং, এটা হচ্ছে নির্দিষ্ট তোমাকে বাক্য শেখানো হয়। যেমন ধরো কারোর অনুমতি নিতে গেলে আমরা ক্যান আই ইউজ করি, সেটা দিয়েই কিন্তু আমাদের বাক্য সাজাতে হয় এবং সেটা কিন্তু আলাদা করে শেখানো হয়। এরপরে বাইলিঙ্গুয়াল মেথড। বাইলিঙ্গুয়াল মেথড কি? এটা আমাদের দেশে কিন্তু খুবই জনপ্রিয়। শিক্ষক কঠিন ইংরেজি, বাইলিঙ্গুয়াল ইংরেজি গ্রামারগুলো বাংলায় কিন্তু বুঝিয়ে দেন, যাতে ছাত্ররা সেই ভাষায় কিন্তু ফিল না করে, সেই ভাষাটা কিন্তু যাতে বুঝতে পারে। এই যে আমি তোমাদের কিন্তু বেঙ্গলিতে একটু বোঝানোর চেষ্টা করছি কেন, যাতে তোমরা কিন্তু এক্সাম হলে গিয়ে ঘাবড়ে না গিয়ে লিখতে পারো, যে ইএলটি নিয়ে যে তোমাদের যে ভয়টা আছে সেটা তোমাদের কাটতে পারে। তেমন কিছুই না, এটাকেই বলছে বাইলিঙ্গুয়াল মেথড, যেখানে টিচার কিন্তু দুটো ভাষায় পড়াচ্ছে, শুধুমাত্র ইংরেজি ভাষায় পড়াচ্ছে না। আমি যদি পুরুলিয়ায় পড়াই, আমাকে বাংলা ভাষাটাই বেশি ইম্পর্টেন্স দিতে হবে, এটাকে কিন্তু বাইলিঙ্গুয়াল মেথড আমরা বলছি। এরপরে কি ডিরেক্ট মেথড, যেখানে নো নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। মানে কি, আমি চাইছি আমার ছাত্ররা ইংরেজি শিখুক, তো আমি কমপ্লিট ইংলিশে কিন্তু কথা বলবো, যাতে এটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট টাফেস্ট ওয়ান, কারণ এখানে কিন্তু ক্যান্ডিডেটসদের তোমরা অবশ্যই বুঝতে পারবে, তোমাদের প্রবলেম হবে। অনেকেই যারা ইংলিশের সাথে হ্যাবিচুয়েটেড না সেভাবে, তোমরা হয়তো লিখতে ভালো পারো, তোমরা বলতে ভালো পারো, তোমরা রিডিং করতে পারো, কিন্তু তোমরা স্পিকিং স্কিলস কিন্তু তোমাদের সেভাবে কিন্তু এখনও ডেভেলপ হয়নি। তো এই কারণেই কিন্তু ডিরেক্ট মেথড হচ্ছে দ্য নো নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেখানে কিন্তু তোমরা
মানে অ্যাজ এ টিচার আমি কিন্তু রিফিউজ করবো টু ইউজ এনি নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি কমপ্লিটলি ইংলিশে কথা বলবো আর ফোর্স করবো যে তুমিও কিন্তু ইংলিশেই খালি ভাবো এবং ইংলিশেই কথা বলো। এরপরে দেখো রোল অফ আ টিচার ইন ইএফএল। আমরা ইএসএল এর ক্ষেত্রে দেখেছি যে টিচারের কী রোল হয়। এবার আমরা দেখব যে ইএফএল এর ক্ষেত্রে, ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টিচারের রোল কী। প্রথমেই দেখো এইখানে কিন্তু যেটা আমি তোমাদের আগেই বলছিলাম, প্রথমেই আমাদের অ্যাজ এ টিচার কিন্তু অ্যাজ আ মডেল, অ্যাজ আ মোটিভেটর, অ্যাজ আ অথরিটি, অ্যাজ এ ইভ্যালুয়েটার এবং অ্যাজ আ মেটেরিয়াল ডেভেলপার কিন্তু টিচার একটা কাজ করে। অ্যাজ আ মডেল বলতে কী বলছে, যেহেতু কিন্তু এখানে কিন্তু আমি তোমাদের যেটা আগেই বললাম বাইরের কিন্তু কোনো সোর্স নেই, আমি অ্যাজ এ টিচারই কিন্তু এখানে ইংলিশের কিন্তু আলটিমেট সোর্স, আমিই খালি পুরুলিয়ায় গিয়ে ইংলিশে কথা বলছি। তো এখানে কিন্তু আমি অ্যাজ আ মডেল তাদের কাজ করছি। আর সেকেন্ড দেখো দ্য এরার ফিক্সার বা দ্য ইভ্যালুয়েটার, আমি কিন্তু এখানে প্রত্যেকটি খুঁটিনাটি কিন্তু স্টুডেন্টসদের দেখবো, কারণ আমি চাইছি তারা নির্ভুলভাবে ইংলিশটা শিখুক, আমি তার আলটিমেট সোর্স, এই জন্য আমি তার মিস্টেক্সগুলো ভালোভাবে কিন্তু ইভ্যালুয়েট করব। এরপরে দেখো দি মোটিভেটার, এখানে যেহেতু তোমাদের খাবার অর্ডার করতে হবে না, তোমাদের গ্রসারিতে গিয়ে ভেজিটেবল কিনতে হবে না ইএফএল এর ক্ষেত্রে, তো এই জন্য আমি যাতে ক্লাসটা বোর্ড না হয়ে যায়, অনেক সময় কিন্তু অ্যাজ এ টিচার আমরা গেমস বা সংস দিয়ে সেটাকে কিন্তু একটা ফান মোটিভেটিং ক্লাস কিন্তু করার চেষ্টা করি। এরপর কি দিয়ে অথরিটি, এখানে কিন্তু টিচার কখনোই সাইলেন্ট থাকবে না, কারণ এখানে স্টুডেন্টরা কিছু জানে না, তোমাকে সবসময় অথরিটেরিয়ান থাকতে হবে, তোমাকে এখানে ক্লাসটাকে হোল্ড করতে হবে, আমাকেই এখানে ডিসাইড করতে হবে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ঠিক আছে, কারণ স্টুডেন্টসরা কিন্তু এখানে জানে না, স্টুডেন্টদের এখানে ইংলিশের কোনো জ্ঞান নেই, আমাকে সেই জ্ঞানটা ওখানে প্রোভাইড করতে হবে। এরপরে আগেন মেটেরিয়াল ডেভেলপার, কারণ এই আমি যেটা বললাম, ধরো আমি এখন পুরুলিয়ায় গিয়ে পড়াচ্ছি, তাদের ইংলিশ কিন্তু আরও বেশি উইক এবং তারা নাই জানতে পারে 12 বছর যদি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে থাকে। তো এরপর কিন্তু সেই টেক্সট বুকের কিন্তু মানে, ধরো একটা ইংরেজি ভাষায় খুবই কঠিন একটা টেক্সট বুক আছে, তার মিনিং কিন্তু আমাকে ডাইসেক্ট করতে হবে স্মল স্মল পার্টসে, আমাকে কিন্তু ভালো ইজি বাংলাতে কিন্তু তাদেরকে বোঝাতে হবে। এই জন্য আমি কী হয়ে গেলাম এখানে মেটেরিয়াল ডেভেলপার। এই হচ্ছে আমার প্রধান রোলস। এরপর দেখো স্টুডেন্টের জব কী হবে, ছাত্রের ভূমিকা, এখানে কিন্তু স্টুডেন্টস রোলও কিন্তু নিয়ে প্রশ্ন আছে যে রাইট ডিসকাস অ্যাবাউট দি স্টুডেন্টস রোল ইন ইএফএল লার্নিং। এখানে দেখো বাইরে ইংরেজি শোনার কোনো জায়গা নেই, তাই শিক্ষক যেভাবে কথা বলেন বা উচ্চারণ করেন ছাত্ররা ঠিক সেভাবেই কিন্তু নকল করে কথা বলে। তো প্রথমেই কী হচ্ছে দ্য কপি ক্যাট বা মিমিক, যেখানে স্টুডেন্টস কিন্তু কপি করে তোমার সাথে টিচারের সাথে কিন্তু কথা বলবে, টিচার যা বলবে সে তাই বলবে। এরপরে মেমোরাইজার, পরীক্ষায় ভালো ফল করার জন্য ছাত্রদের কিন্তু অনেক ওয়ার্ডস মুখস্থ করতে হয়, ঠিক আছে, ভার্বের ফর্ম আর গ্রামারের নিয়ম মুখস্থ করতে হয়, এই কারণ তারা তো কিছু জানে না, এই জন্যে এই মেমোরাইজারও কিন্তু স্টুডেন্টস জব, এখানে কিন্তু স্টুডেন্টস অ্যাজ আ মেমোরাইজার কাজ করে। এরপরে অ্যাজ আ ট্রান্সলেটার, ছাত্ররা সবসময় মনে মনে বাংলা বা নিজের ভাষায় কিন্তু ইংরেজির সাথে তুলনা করে, তারা একটি করে ওয়ার্ড নিজেরা ভাবে, তারপর সেটাকে কিন্তু ট্রান্সলেট করে ইংলিশে বোঝার চেষ্টা করে, তো অবশ্যই ট্রান্সলেটার। এরপরে ক্লাসে ছাত্ররা নিজে থেকে খুব একটা কথা শুরু করে না, শিক্ষক যখন কোনো প্রশ্ন করে বা কিছু বলতে বলে তখনই তারা উত্তর দেওয়ার চেষ্টা করেন, তো স্টুডেন্টস কিন্তু এখানে অ্যাক্টিভ না হয়, এখানে কিন্তু অ্যাজ আ রেসপন্ডার কাজ করে। এরপরে দেখো ছাত্রের আসল পরিচয় হলো সে একজন পরীক্ষার্থী, তাই সে সৃজনশীলভাবে ইংরেজি ব্যবহার চেয়ে গ্রামার ঠিক লেখে এবং পরীক্ষার নম্বর পাওয়াটাই তার কিন্তু মেন এম। ক্যান্ডিডেট আসছে, তার কিন্তু মেন এম যে আই হ্যাভ টু পাস দি টেক্সট, আমাকে কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে, আমি স্পিকিং নাই বলতে পারি। এরা কিন্তু ইএসএল এর কমপ্লিট অপোজিট। আমরা ইএসএল এর ক্ষেত্রে দেখেছি কি যে গ্রামার আমার ভুল হোক, কিন্তু আমি যখন এনভায়রনমেন্ট ইমোশন আমার হয়ে যাচ্ছে, আমি ইংলিশটা ভালো করে পড়ছি, কিন্তু এখানে কিন্তু গ্রামার আমার ভুল হলে চলবে না, এখানে আমার রিটেন টেস্ট হচ্ছে, আমি কিন্তু ফেল করে যাব। তো এই হচ্ছে তোমার 5টা স্টুডেন্টস জব বা স্টুডেন্টস রোল, এরমভাবেই কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো ডিফারেন্স, ভারতবর্ষে ইন্ডিয়াতে ইএসএল এবং ইএফএল এর ডিফারেন্স কী, এটা কিন্তু ডেফিনেটলি তোমাদের দিতে পারে। এরপরে দেখো ইএসএল এবং ইএফএল, যেটা আমি তোমাদের বললাম, দেখো ইএসএল কিন্তু আরবান এরিয়াজে বেশি হয়, বিগ সিটিজে হয়, লন্ডনে হবে, ব্যাঙ্গালোরে হবে, কলকাতাতে হবে, আর রুরাল এরিয়াজে কিন্তু ইএফএল বেশিরভাগ প্রয়োগ হয়। ইএসএল এর ক্ষেত্রে কি আমরা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কথা বলা, স্পিকিংকে কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ছোটোখাটো ভুল যদি হলেও, ধরো তুমি গ্রামারে ভুল করছো, তাও কিন্তু তোমাকে এখানে মাফ করে দেওয়া হবে, কারণ তোমার ফ্লুয়েন্সি কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। ইএফএল এর ক্ষেত্রে কি, ইএফএল এর ক্ষেত্রে কিন্তু আবার পুরোপুরি উল্টো, এখানে কিন্তু সঠিক গ্রামার হওয়াটাই আসল। তুমি কিন্তু রিটেন এক্সামিনেশন পাস করতে চাও, তো এই জন্য ভুল করলে কিন্তু শিক্ষক তোমাকে এখানে মাঝপথে থামিয়ে দেবে এবং বলবে যে এটা ঠিক করো, কারণ তুমি পরীক্ষার নম্বর তোমাকে এখানে পেতে হবে, ঠিক আছে। এরপর দেখো ইএসএলে কিন্তু মাতৃভাষা একদমই চলে না, তুমি লন্ডনে গেছো, তুমি ব্যাঙ্গালোরে গেছো, ওরা তোমার বাংলা কেউ বুঝবে না, তোমাকে সায়েন্স বা ম্যাথসও কিন্তু এখানে ইংলিশে করতে হবে। কিন্তু ইএফএল এর ক্ষেত্রে কী হয়, আমাদের কঠিন টপিক সায়েন্স বা অঙ্ক বা যা কিছুই কিন্তু আগে আমরা হিন্দি বা বাংলাতে নিজে বুঝি, তারপর কিন্তু এখানে ইংলিশে আমরা বুঝি, এটাই হচ্ছে ইএফএল। ইএসএল এর ক্ষেত্রে কী হয়, ইএসএল এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউব ভিডিও বা সিনেমা বা খবর দেখে কিন্তু ইংরেজি শিখতে চেষ্টা করি, আমরা আশেপাশের এনভায়রনমেন্টটাকেও পুরো ইংলিশ করে আমরা একদম ইমার্সড ইন ইংলিশ হওয়ার চেষ্টা করি। কিন্তু ইএফএল এর ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি এইসব জিনিস
করি না, আমরা জাস্ট টেক্সট বুকে থাকি, টেক্সট বুকের আমরা ইংলিশ পড়ি, আবার বাইরে গিয়ে আমরা বাংলা কথা বলছি। তো এটাকে কিন্তু আমরা টেক্সট বুক ইংলিশ বলেও জানি। এরপরে দেখো আর কি কি আছে। এরপরে দেখো ইএসএল এর ক্ষেত্রে তুমি যেমন যেটা বললাম তোমাদের, তোমরা বিদেশে আছো, তোমরা ব্যাঙ্গালোরে আছো, তোমরা কিন্তু একটা পিৎজা অর্ডার দিতে গেলেও তোমাকে ইংলিশে কথা বলতে হবে। তোমার ডে টু ডে লাইফে কিন্তু ইংলিশ ঢুকে গেছে। কিন্তু রুরাল এরিয়াতে যখন তুমি ইএফএল ইউজ করছো, সেখানে কিন্তু ইংলিশ, তুমি জাস্ট একটা ফিউচার জব পাওয়ার জন্য তুমি কিন্তু ইংলিশটা শেখার চেষ্টা করছো। সেখানে কিন্তু তুমি যে এক্সাম দিয়ে দেবে, তুমি কিন্তু আগে মানে এবার তুমি বাংলায় কথা বলা আবার শুরু করে দেবে। ঠিক আছে, এরপর দেখো যেটা তোমাদের বললাম, ইংলিশ ইজ আ পার্ট অফ হু দে আর। তুমি নেটফ্লিক্সে সিনেমা দেখছো, ইংলিশে গান শুনছো, সব কিছুই কিন্তু তোমার একটা পার্ট হয়ে গেছে। কিন্তু ইএফএল এর ক্ষেত্রে কিন্তু ইংলিশ একটা ফরেন অবস্টাকল। পরীক্ষা শেষ, তুমি বাড়ি চলে গেলে, তুমি তোমার মাতৃভাষায় কথা বললে, ইংলিশকে তুমি কিন্তু আর গুরুত্ব দিলে না। এরপর আমাদের কিন্তু সেকেন্ড প্রশ্ন এখানে আসছে। তো ইএসএল অ্যান্ড ইএফএল আশা করি তোমাদের ভালো করে বোঝা হয়ে গেছে। তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এই চ্যানেলে। আর এই কমপ্লিট কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিরিজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সিরিজ কিন্তু আমরা এই চ্যানেলে কমপ্লিট করে দেবো। এরপরে দেখো, ডিসকাস দি ইউনিক চ্যালেঞ্জেস অফ লার্নিং ইংলিশ ইন আ ইএফএল কনটেক্সট। হাউ ক্যান আ টিচার ক্রিয়েট অ্যান ইনপুট রিচ এনভায়রনমেন্ট। কী কী প্রবলেম হয় এবং সমস্যা হয় তোমাদের এই ইএফএল পড়তে গেলে, পড়াতে গেলে, এবং টিচার কী করে একটা ভালো এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করবে। তো প্রথমে কী হয়, প্রবলেমগুলো আগে আমরা আলোচনা করবো, তারপর সলিউশন নিয়ে আলোচনা করবো। প্রথমে কী হয়, ভয় ও জড়তা, ফিয়ার অ্যান্ড স্ট্রেস। রুরাল এরিয়াতে কিন্তু অনেকেই ভাবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু বড়লোকদের ভাষা। এখানে তাই স্ট্রেস বা মানসিক চাপের কারণে ছাত্ররা কিন্তু শিখতে বাধা পায়। এরপর কি, নো প্র্যাকটিস আউটসাইড। স্কুলের বাইরে বেরোলে কিন্তু ইংরেজি উধাও, আশেপাশে কেউ ইংরেজি বলে না, তাই সকালে যা শেখা হয় বিকেলে তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর কি, ব্যাড হ্যাবিটস। ছাত্ররা যখন শুধু নিজেদের মধ্যে ভুল ইংরেজিতে কথা বলে, তখন সেই ভুল উচ্চারণ বা গ্রামার তাদের অভ্যেসে পরিণত হয়ে যায়, কারণ সেখানে কোনো ইনস্ট্রাক্টর নেই, সে তো কমপ্লিটলি ইমার্স নয়, তার আশেপাশে সব কিছু ইংরেজিতে নয়। এই জন্যে তার কিন্তু ভুল ইংলিশটাই কিন্তু প্র্যাকটিস হতে থাকে, কারণ তাকে কারেক্ট করার কেউ থাকে না। শুধু নাম্বার পাওয়ার তাগিদ, জাস্ট ফর মার্কস। ছাত্ররা ইংরেজিকে একটি ভাষা হিসেবে দেখে না, বরং স্রেফ পরীক্ষার পাশ করা একটি কঠিন বিষয় হিসাবে দেখে। এরপর অ্যাজ এ টিচার তুমি কী কী মেথডস ইউজ করতে পারবে টু ফিক্স ইট। আমি এখানে 8টা মেথডস দিয়েছি, তোমরা অবশ্যই এগুলোই পড়ে যাবে। প্রথমে দেখো, মিউজিক অ্যান্ড সংস। তুমি কিন্তু ইংরেজি গানের ব্যবহার করে কিন্তু তো প্রথমে দেখো, তুমি কিন্তু এখানে ইংলিশ সংস এবং মিউজিক ইউজ করে কিন্তু তুমি ভাষাটি মাথায় কিন্তু তোমাদের গেঁথে যাবে। তাই জন্য মিউজিক অ্যান্ড সংস হচ্ছে দ্য ফার্স্ট ওয়ে টু ফিক্স ইট। এরপরে কিন্তু ইনফরমেশন গেমস, এমন কোনো খেলা বা কাজ দেওয়া যেখানে একজনকে অন্যজনের থেকে ইংরেজি ব্যবহার করেই তথ্য নিতে হবে। ঠিক আছে, এরপরে ক্লাসের দরজা, জানলা বা ফ্যানে ছোটো ছোটো চিরকুটে ইংরেজি নাম লিখে রাখা। এতে ছাত্ররা সারাক্ষণ ইংরেজি শব্দের চোখের সামনে থাকবে, যাকে আমরা বলছি টকিং ওয়ালস। এরপরে স্টোরি টেলিং, গ্রামার না শিখে মজার মজার গল্প বা রূপকথা ইংরেজিতে বলা। আমাদের মস্তিষ্ক গল্পের মাধ্যমে দ্রুত শেখে। এটা ছিল আমার ফোর্থ পয়েন্ট। ফিফথ হচ্ছে টিচার অ্যাজ আ রেডিও। ক্লাসে শিক্ষক যতটা সম্ভব ইংরেজিতে কথা বলবেন, যাতে ছাত্রদের কোনো ভাষায় যাতে ছাত্রদের কানে ভাষাটা সবসময় পৌঁছায়। এরপর ইংলিশ অনলি জোনস, ক্লাসের প্রথম 5 মিনিট বা নির্দিষ্ট একটি জায়গায় শুধু ইংরেজিতেই কথা বলার নিয়ম করা। ক্লাসের প্রথম 5 মিনিট বা শেষ 5 মিনিট তোমাকে ইংলিশে বলতে হবে। এরকম যদি অ্যাজ আ টিচার তুমি টাস্ক দাও, অবশ্যই তোমার ইএফএল লার্নিংয়ে সুবিধা হবে। এরপরে রিয়েল অবজেক্টস, কিছু রিয়েল থিংস লাইক বিস্কুটের প্যাকেট বা বটল, এমন এমন ওয়ার্ডস তুমি কিন্তু রিয়েল অবজেক্টস তাদেরকে এনে, জিনিসগুলো ক্লাসে এনে ইংরেজি শব্দ শেখানো তোমাদের যায়। তো এটাই কিন্তু, এতে কিন্তু তোমাদের পড়াটা আরও বেশি মনে থাকে। রিয়েল অবজেক্ট যখন আমরা দেখি, আমরা কিন্তু রিকল করতে আরও সুবিধা হয়। এরপরে ফোনের সেটিংস, ছাত্রদের ফোনের সেটিংসে ইংরেজিতে করতে বলা হয়, যাতে সারাদিন তারা কিন্তু ইংরেজি শব্দের সাথে পরিচয়। অনেকেই কিন্তু বাংলা কিবোর্ড ইউজ করে, বাংলাতে মেসেজ করে, বাংলাতে টেক্সট করে, সেটা কিন্তু তাদের ফোন সেটিংসে চেঞ্জ করে তাদের কিন্তু বলা হয় সেটা ইংলিশে করতে, যাতে তারা ইংলিশের এনভায়রনমেন্টের সাথে আগেন ইমার্স থাকে এবং ইংলিশটা তাদের ইজিলি চলে আসে। তো এই ছিল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রথম ক্লাস। আশা করবো তোমরা ইএসএল এবং ইএফএল এর ব্যাপারে কমপ্লিটলি তোমরা কিন্তু বুঝতে পারছো। তোমরা অবশ্যই ভালো এক্সাম দেবে। তো এই ভিডিওটির পিডিএফ তোমরা কিন্তু আমাদের গ্রুপে পেয়ে যাবে। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ। Substance, form and meaning. Define and distinguish between substance, form and meaning and give appropriate examples. ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সাবস্ট্যান্স, ফর্ম অ্যান্ড মিনিং আমাদের একটা বাড়ি বানানোর মেটেরিয়ালসের মতো। ঠিক আছে, ঠিক যেমন একটি বাড়ি বানাতে কিন্তু তোমাদের ইট, বালি এবং একটি প্ল্যান লাগে, ঠিক একটা ল্যাঙ্গুয়েজের মিনিংয়ে পৌঁছাতে কিন্তু সাবস্ট্যান্স, ফর্ম এবং আলটিমেটলি সেই মিনিং কিন্তু ফর্ম হয়।
প্রথমে হচ্ছে কি আমাদের সাবস্ট্যান্স কি আমাদের ভাষার ল্যাঙ্গুয়েজের কিন্তু ফিজিক্যাল পার্ট হচ্ছে সাবস্ট্যান্স। আমরা যখন কোনো চিৎকার করি, কোনো ওয়ার্ড বলি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের সাবস্ট্যান্স। কোনো ফনেটিক সাবস্ট্যান্স, যাকে আমরা বলছি আমরা কোনো আওয়াজ যখন করি, বা আমরা যখন খাতার উপরে কিছু লিখি, গ্রাফিক সাবস্ট্যান্স, কোনো কিছু বলা এবং লেখাকেই কিন্তু আমরা এই সাবস্ট্যান্স বলছি। এর কিন্তু কোনো ব্যাকরণ নেই, এটা কেবলই সাবস্ট্যান্স। যখন আমরা চিৎকার করছি বা গিটারে একটা টাং করে আওয়াজ করছি বা কিছু লিখছি, তার কিন্তু কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাচ্ছি না, এটা কিন্তু জাস্ট আ সাবস্ট্যান্স। ঠিক আছে, এইটা দিয়েই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ গঠন হবে। এরপরে কী আছে আমাদের ফর্ম কি? ফর্ম দেখো, স্ট্রাকচার অফ দি রুলস। মানে তুমি সাবস্ট্যান্সে কিছু লিখলেই তো হলো না, সাবস্ট্যান্সকে একটা ফর্ম দিতে হবে। তুমি যে লিখছো কিছু, সেটাকে কিন্তু একটা ফর্মে লিখতে হবে। ধরো আমি CAT ক্যাট লিখলাম, তার মানে কিন্তু একটা ওয়ার্ড এখানে বোঝালো। কিন্তু আমি TCA লিখলে কিন্তু এর ফর্মটা কিন্তু ঠিক তৈরি হলো না। আমি সাবস্ট্যান্সগুলো দিয়ে, ধরো TCA হচ্ছে আমার প্রত্যেকটি সাবস্ট্যান্স, আমি কিন্তু একটা কমপ্লিট ফর্ম কিন্তু হলো না, কারণ কমপ্লিট মিনিং কিন্তু আমি এখান দিয়ে পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্ম, হচ্ছে আমাদের গ্রামার মেনে হয়, ভোকাবুলারি মেনে হয়। ঠিক আছে, যেরকম ডগ লিখতে গেলে আমি DOG লিখবো, আবার গড করতে গেলে আমি GOD করবো। ঠিক আছে, যেটা তোমাকে একটা আকার দিচ্ছে তোমার ভাষাকে। এরপরে কি মিনিং, আলটিমেট হচ্ছে আমার মিনিং দাঁড়াচ্ছে কি, সাবস্ট্যান্স হয়ে গেলো হচ্ছে আমার লেটার, সেটাকে আমি অর্ডার লিখলাম হচ্ছে আমার ফর্ম। তারপরে যে মিনিংটা দাঁড়াচ্ছে, ধরো CAT মানে ক্যাট, মানে তোমার একটা ইমেজ তোমার মাথায় আসছে, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, এই যে কমপ্লিট আইডিয়াটা আসছে, এটাই কিন্তু আমাদের মিনিং। তাহলে বোঝা গেল সাবস্ট্যান্স মানে হচ্ছে আমাদের লেটার। এই যে ধরো CAT, এটা হচ্ছে আমাদের সাবস্ট্যান্স, সিটা হচ্ছে সাবস্ট্যান্স, এই হচ্ছে সাবস্ট্যান্স। এই যে আমি CAT লিখলাম এবং TSC লিখলাম না, এটাই হচ্ছে আমার ফর্ম। আমি ফর্মটা মেনটেন করছি গ্রামার এবং ভোকাবুলারি রুলস অনুযায়ী। এরপরে হচ্ছে কিন্তু আমাদের মিনিং, যে কমপ্লিট মিনিংটা আমরা পাই, সেটাই কিন্তু হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের কিন্তু শেষ পার্ট। ঠিক আছে, এই সাবস্ট্যান্স অ্যান্ড ফর্ম অ্যান্ড মিনিংয়ের ক্ষেত্রে কিন্তু 10টি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যেটা তোমাদের সবার জানা দরকার। প্রথমে দেখো, সাবস্ট্যান্স কিন্তু আমাদের ফিজিক্যাল, যেটা আমি তোমাদের বললাম, কোনো আওয়াজ বা কালি হচ্ছে তোমার সাবস্ট্যান্স, ওটায় কোনো মিনিং নেই। সাবস্ট্যান্স হচ্ছে ফিজিক্যাল, আর মিনিং কিন্তু মেন্টাল। আমি যখন একটা ক্যাট বলছি, তোমার একটা পিকচার আসছে, তাই ওটা কিন্তু একটা কমপ্লিট মিনিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্রিজ, আমাদের এই সাবস্ট্যান্স এবং মিনিংকে কিন্তু জোরে হচ্ছে আমাদের ফর্ম, যেটা বললাম, এই যে তুমি এটা কারেক্ট অর্ডারে লিখছো CAT, এটাই হচ্ছে তোমার ফর্ম, যেটা তোমাকে একটা কমপ্লিট মিনিং দিচ্ছে। এরপরে কিন্তু মেটেরিয়াল, সাবস্ট্যান্স হচ্ছে তোমার মেটেরিয়াল মতো, তুমি অ্যালফাবেট C না বসালে প্রথমে, তোমার কিন্তু ক্যাট তুমি লিখতেই পারবে না। ঠিক আছে, এরপরে সাউন্ড, যতক্ষণ ফর্ম নেই ততক্ষণ কিন্তু সাবস্ট্যান্স কেবলই একটি আওয়াজ। ফর্ম কিন্তু ঠিকঠাক মতো তো না হলে সাবস্ট্যান্সের কোনো ভ্যালুই নেই, ফর্ম যোগ করলেই কিন্তু সেটা ভাষা হয়। এরপর রাইটিংয়েও যেটা বলছি, শুধুমাত্র যদি তুমি সাবস্ট্যান্স লেখো সি, ঠিক আছে, বা একটা আওয়াজ করো, তাহলে কিন্তু কোনো কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে না। এগুলো জাস্ট লাইন অ্যান্ড ডট, যতক্ষণ না সে ফর্ম দ্বারা সে লেটারগুলো কিন্তু যুক্ত হচ্ছে। সিক্স পয়েন্ট হচ্ছে আমার রুলস। এবার দেখো, কখনো কখনো কিন্তু আমার ফর্ম ঠিক থাকতে পারে, কিন্তু মিনিং ভুল হতে পারে। ধরো আমি বললাম সবুজ আকাশ গান গাইছে, বা দ্য স্কোয়ার সার্কেল র্যান অ্যাওয়ে, এর ফর্ম কিন্তু ঠিক আছে, কারেক্ট কিন্তু গ্রামার আছে, কিন্তু এর মিনিং কিন্তু কিচ্ছু নেই। দ্য স্কোয়ার সার্কেল র্যান অ্যাওয়ে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। এরপরে দেখো অ্যারবিট্রারি। ধরো অ্যারবিট্রারি বলতে কী বোঝায়, যেখানে কিন্তু ধরো আমি একটা বললাম তোমাকে আপেল, আপেল মানেই যে ফ্রুট, এটা কে তোমায় বলেছে? এটা জাস্ট একটা একটা আমরা রুল বানিয়েছি, সেটাকেই কিন্তু আমরা সবাই অ্যাগ্রিড করেছি। তো এই জন্যই কিন্তু এর আরবিট্রারি, যে কেন কলম বললেই লেখার জিনিস বোঝাবে, এর কোনো কারণ নেই। আমরা সবাই মিলে কিন্তু এটাকে মেনে নিয়েছি, তাই এটা একটা মিনিং আছে। তাই আমার সেভেন্থ পয়েন্ট হচ্ছে আরবিট্রারি। এরপরে হচ্ছে লিঙ্গুইস্টিক্সে হচ্ছে আমরা সাবস্ট্যান্স কিন্তু নিয়ে আলোচনা করি ফোনেটিক্সে, ফর্ম নিয়ে আলোচনা করি গ্রামারে, এবং মিনিং নিয়ে আলোচনা করি কিন্তু সেম্যান্টিক্সে। এই এক্স্যাক্ট ওয়ার্ড কিন্তু তোমরা তোমাদের অ্যান্সারে লিখবে। এরপর কি নেসেসিটি, এই তিনটের মধ্যে একটিও যদি বাদ যায়, মানুষের যোগাযোগ বা কমিউনিকেশন সম্ভব হয় না। আমি যদি বলি, তোমাকে যদি বলি যে CAT, কোনো মানে দাঁড়াচ্ছে না। বা আমি যদি বলি তোমাকে TAC, কোনো মানে দাঁড়াচ্ছে না। তোমাকে কিন্তু ক্যাটই বলতে হবে, ওই অর্ডারেই বলতে হবে, তবে তুমি কিন্তু ক্যাটের একটা কমপ্লিট পিকচার পাবে। এর একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে নাও। দেখো সাবস্ট্যান্স, ধরো আমি সাউন্ড বললাম পেন, তোমরা যদি শুধু সাউন্ডটা শোনো পেন, এটাই হচ্ছে আমার সাবস্ট্যান্স। এর ফর্ম কি? PEN, এই অর্ডারে লিখতে হবে, এটাই হচ্ছে এর ফর্ম। আর এর মিনিং কি? অ্যান অবজেক্ট ইউজড ফর রাইটিং উইথ ইঙ্ক, কালির সাহায্যে লেখার একটি সরঞ্জাম হচ্ছে পেন। তো এটাই ছিল সাবস্ট্যান্স, ফর্ম অ্যান্ড মিনিং। এই তিনটেরকে ইউজ করেই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটেকে ইউজ করেই কিন্তু আমরা একটা মিনিংয়ে পৌঁছাই। অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস। অ্যাকুইজিশন কি? এটা হলো একটি স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া, যেমন একটি বাচ্চা তার মা বাবার কথা শুনে নিজেই মাতৃভাষা শিখে ফেলে।
সে কোনো গ্রামার বই পড়ে না, সে কিন্তু বেঙ্গলি গ্রামার জানে না, জাস্ট শুনে শুনেই কিন্তু ভাষাটা আয়ত্ত করে ফেলে। এটাকেই বলে সাবকনশিয়াস প্রসেস। এখানে কিন্তু আমি স্টাডি করছি না, অটোমেটিক্যালি হচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাকুইজিশন। লার্নিং কি? এটা হলো একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বা ফর্মাল প্রসেস। যেমন আমরা স্কুলে বা কলেজে গিয়ে নিয়ম মেনে ইংরেজি শিখি, এখানে গ্রামার, স্পেলিং আর রুলস মুখস্থ করতে হয়, এটাকে বলা হয় কনশিয়াস প্রসেস, মানে সচেতন প্রক্রিয়া। এর 10 ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা আলোচনা করে নেব। প্রথমেই হচ্ছে আমাদের সচেতনতা। অ্যাকুইজিশন কিন্তু নিজে থেকে হয়ে যায়, সাবকনশিয়াসলি হয়ে যায়, কিন্তু লার্নিং কিন্তু কনশিয়াসলি হয়, ইচ্ছা করে হয়। এরপরে এনভায়রনমেন্ট। অ্যাকুইজিশন কিন্তু যেটা বললাম, তুমি বাড়িতে আছো, বাড়িতে ছোটোবেলা থেকেই বাংলায় কথা বলা হয়, তো বাড়ির লোক বা বন্ধুদের সাথে কথা বলে কিন্তু সেটা শেখা যায়। লার্নিং কি? ক্লাসরুম বা টিচারের কাছে গিয়ে সেটা শিখতে হয়। ইম্পর্টেন্স, এখানে কি বলছি সেটা কিন্তু আসল, ঠিক আছে? মানে আমাদের আশেপাশে কী বলা হচ্ছে সেটাই কিন্তু আসল। আর কথা বলাটাই কিন্তু এখানে মেন অ্যাকুইজিশনে, আমাদের কথাটাই মেন, এখানে কিন্তু গ্রামার লাগছে না। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার গ্রামার খুবই ইম্পর্টেন্ট। যেটা দেখো আমার 4 পয়েন্টে আছে রুলস, এখানে কিন্তু গ্রামার রুলস মুখস্থ করতে হয় না, কিন্তু লার্নিং প্রসেসে কিন্তু আমার গ্রামার কিন্তু সবসময় মেনে চলতে হয়। এরপর এখানে কিন্তু কোনো স্ট্রেস কখনোই পড়ে না এফার্টের ক্ষেত্রে। কিন্তু 5th পয়েন্টে দেখো, কোনো দিনই কোনো স্ট্রেস পড়ে না, কারণ এটা কিন্তু অটোমেটিক প্রসেস হচ্ছে, কিন্তু লার্নিংয়ে কিন্তু তোমার অবশ্যই এফার্ট লাগে। এরপর 6th পয়েন্ট হচ্ছে মিস্টেক্স। এখানে কিন্তু ভুল করলে কেউ ইউজুয়ালি কিন্তু তোমাদের কেউ কারেক্ট করতে আসবে না যে এটা তুমি ভুল করেছো, কারণ এটা তোমরা খেলার ছলে কিন্তু শিখছো। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ভুল করলে টিচাররা অবশ্যই তোমাকে সেটা কারেক্ট করে দেবে এবং তোমার মিস্টেকটাও তোমাকে ধরিয়ে দেবে। রেজাল্ট কি? তুমি ফ্লুয়েন্সিটা অর্জন করে নাও তোমার মাদার টাঙ্গে থ্রু অ্যাকুইজিশন, কিন্তু তুমি কিন্তু গ্রামার অনুযায়ী ঠিক লিখতে পারবে। অ্যাকিউরেসি কিন্তু তোমার লার্নিংয়েই আসবে, কারণ তুমি সেটা কিন্তু গ্রামার রুলস অনুযায়ী মেনে কিন্তু তুমি শিখছো। এরপরে 8th পয়েন্ট হচ্ছে এজ। তুমি ছোটোবেলায় এটা কিন্তু অটোমেটিক্যালি তুমি শিখতে পারো, বাচ্চাদের কিন্তু অ্যাকুইজিশন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লার্নিংয়ের প্রসেসটা তোমরা যেহেতু এটা কনসিয়াস, তোমাকে নিজে খাটতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, তাই এটা কিন্তু তোমরা একটা সার্টেন এজের পরেই কিন্তু তোমরা করতে পারবে। মেমোরি, অ্যাকুইজিশন কিন্তু সারা জীবন থেকে যায়, কারণ ওটাই তোমার মাদার টাং, ওটাই তুমি শুনেছো, ওটাই তোমার মাইন্ডে কিন্তু চলে এসেছে। ভুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম অ্যাকুইজিশনের ক্ষেত্রে। লার্নিংয়ের ক্ষেত্রে কি? চর্চায় না থাকলে কিন্তু তুমি কখনোই লার্নিং যা করবে তুমি মনে রাখতে পারবে না। ধরো তুমি আজকে ফ্রেঞ্চ শিখলে, কিন্তু তুমি 5 বছর 10 বছর ধরে কিন্তু ফ্রেঞ্চটা আর প্র্যাকটিস করলে না, তুমি কিন্তু অনেক কিছুই ভুলে যাবে আস্তে আস্তে। এরপরে নাম্বার 10 পয়েন্ট হচ্ছে ফিলিং। অ্যাকুইজিশন কিন্তু ভাষাটা বললে ঠিক লাগছে কিনা সেটা মনে হয়, ইট ফিলস রাইট অর রং, ঠিক আছে? এখানে কিন্তু কোনো জাজমেন্ট কিন্তু ইনহেরেন্টলি হয় না, কিন্তু তোমার লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাকে ক্যালকুলেটিভ হতে হবে, তোমার গ্রামার ঠিক হবে কি না, তোমার গ্রামার ঠিক হচ্ছে কি না, তোমাকে প্রিসাইজ কিন্তু হতে হবে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই, দেখো, আ চাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল হেয়ার্স দেয়ার প্যারেন্টস স্পিক এভরিডে। পশ্চিমবঙ্গের একটি বাচ্চা বাড়িতে সারাদিন বাংলা কথা শুনছে, 3 বছর বয়সে সে দিব্যি বাংলা বলছে। সে কোনো কিন্তু বেঙ্গলি গ্রামার কিন্তু সে জানে না, সে কিন্তু সন্ধি এসব কিছু গ্রামারের কারক এসব কিন্তু সে পড়েনি, সে শুধু শুনেই কিন্তু ভাষাটাকে অ্যাকোয়ার করেছে। এই জন্যই আমরা এটাকে বলি অ্যাকুইজিশন। লার্নিংয়ের ক্ষেত্রে কি? যেটা আমি তোমাদের বললাম, ধরো তুমি বাড়িতে গিয়ে কিন্তু ইংলিশ, স্কুলে গিয়ে কিন্তু তুমি কলেজে গিয়ে ইংলিশ শিখছো, টিচার কিন্তু তোমাকে বোর্ডে লিখছে যে হি এর পরে ইজ হয়, আই এর পরে এম হয়, তুমি কিন্তু সেটাই কিন্তু মুখস্থ করে ফেলছো, এটাই হলো লার্নিং। এখানে কিন্তু নিয়ম মেনে সচেতনভাবে কিন্তু তুমি কনসিয়াসলি কিন্তু তুমি শিখছো। তো এই ছিল বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। আমি যদি আরও ক্লিয়ারলি তোমাদের বোঝাই, তা দেখো, অ্যাকুইজিশন মানে কিন্তু তোমার একটা ফিলিং, ফ্লুয়েন্সি তোমার আসে, কিন্তু লার্নিং মানে কিন্তু তোমার অ্যাকুরেসি। অ্যাকুইজিশনে তোমার ফ্লুয়েন্সি অনেক চলে আসবে খুব ইজিলি, কিন্তু লার্নিং তুমি যখন প্রসেস মেনে নিয়ম মেনে কিন্তু চলবে, তখন তোমার অ্যাকুরেসি অনেক বেশি আসবে। তো আরেকটা কথা হচ্ছে, যখনই অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, তখন কিন্তু স্টিফেন ক্র্যাশনের কিন্তু উল্লেখ অবশ্যই করবে। আমি লং নোটসে কিন্তু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এলাবোরেট করে এই অ্যান্সারটা লিখবে, তোমরা পিডিএফ কিন্তু কমেন্ট সেকশানে পেয়ে যাবে। হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার? গুড ল্যাঙ্গুয়েজ লার্নার হতে গেলে কিন্তু তোমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে স্মার্ট গেসার হতে হবে। কোনো অজানা শব্দ দেখলে সে ঘাবড়ে যায় না, বাক্যের বাকি অংশে পড়ে মানেটা আন্দাজ করে নেবার সে চেষ্টা করে, এটাকে আমরা বলছি স্মার্ট গেসার। সেকেন্ড হচ্ছে ফোকাস অন দি মেসেজ। মেসেজে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া, তার কাছে গ্রামারের চেয়ে কথা বোঝা বা বোঝানো বেশি জরুরি, ভুল হলেও সে কিন্তু কথা থামায় না। থার্ড হচ্ছে নো ফিয়ার ফর কনফিউশন। শুরুতে সব নিয়ম মাথায় না ঢুকলে সে কিন্তু ধৈর্য হারায় না, সে জানে ধীরে ধীরে সব পরিষ্কার হবে। এরপরে 4th পয়েন্ট হচ্ছে
সে কিন্তু রিস্ক টেকার হয়। সে ভুল করতে বা অন্যের সামনে বোকা সাজতে ভয় পায় না, কারণ সে জানে ভুল না করলে কিন্তু শেখা যায় না। এরপর ফিফথ হচ্ছে আমাদের প্যাটার্ন ফাইন্ডার। সে ভাষাকে একটি ধাঁধার মতো দেখে, কোথায় এস বসছে বা কোথায় ইডি যোগ হচ্ছে, এই নিয়মগুলো সে নিজেই থেকেই কিন্তু লক্ষ্য করে। এরপরে কি সেলফ প্র্যাকটিস। সে শুধু ক্লাসের ভরসায় কিন্তু থাকে না, বাড়িতে সে নিজে প্র্যাকটিস করে এবং সে নিজেকে আরও রিফাইন করে। সেলফ কারেকশন, সেভেন্থ পয়েন্ট। সে যখন কথা বলে নিজের কান কিন্তু সবসময় সে ওপেন রাখে, ভুল করলেও সে কিন্তু নিজেই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে। এইট হচ্ছে আমাদের ব্যালেন্স। যখন সে কোনো মানে বোঝে না, সাথে সাথে বাক্যটা কীভাবে তৈরি হলো সেটাও কিন্তু সে খেয়াল করে। সে শুধু মানেই কিন্তু নিয়ে ভাবে না, সে কিন্তু সেটা পুরো প্রসেসটাকে নিয়ে কিন্তু, ফর্মটাকে নিয়ে কিন্তু, গ্রামারটাকে নিয়ে কিন্তু সে ভাবে। এরপর সে জানে যে কীভাবে কী করে সে ভালো শিখবে, ঠিক আছে, উইথ দ্য ইউজ অফ পিকচার্স, ভিজুয়াল, শুনে, অডিটারি নাকি লিখে, সে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করে। এরপরে কিন্তু ইন্ডাকটিভ লার্নিং, যাকে কিন্তু ডিটেকটিভ ওয়ার্ক এখানে বলা হয়েছে। টিচার নিয়ম বলে দেওয়ার আগে সে নিজেই উদাহরণ দেখে নিয়মটা খুঁজে বের করার চেষ্টা করে। এরপর মনে রাখার টেকনিক। কঠিন শব্দ মনে রাখার জন্য যে সে ছড়া, ছবি বা মজার কোনো গল্প বানিয়ে, নিমোনিক্স বানিয়ে কিন্তু সে ইউজ করে। নিজের পড়াশোনা দায়িত্ব নেওয়া। সে টিচারের ওপর পুরোপুরি নির্ভর হয় না, নিজে লক্ষ্য ঠিক করে সে কিন্তু নিজেকে মোটিভেট করে যে হ্যাঁ আমি আজকে কাটবো, দিয়ে কিন্তু সে সেটা পরিশ্রম করে। ALSRW সমন্বয়। সে শুধু পড়ে না, সে শোনে, লিসনিং বা স্পিকিং, পড়ে রিডিং এবং লেখে রাইটিং, সবগুলো একসাথে প্র্যাকটিস করে। সে শুধু ভাষা শেখে না, ওই ভাষার মানুষদের খাবার, পোশাক, ইতিহাস নিয়েও কিন্তু সে কৌতূহলী থাকে। এরপরে কিন্তু সে জানে যে ভাষা শেখা একদিনের কাজ নয়, সেটা কঠিন সময়েও সে কিন্তু সেটাকে কন্টিনিউ করে, নিয়মিত কিন্তু রেগুলারলি কিন্তু প্র্যাকটিস করে এবং নিজেকে মোটিভেটেড রাখে। তো আলটিমেটলি কিন্তু একজন ভালো শিক্ষার্থী বা স্টুডেন্ট হলো একজন অ্যাক্টিভ এক্সপ্লোরার, ঠিক আছে। সে মুখস্থ করার চেয়ে ভাষাটাকে ব্যবহার করার বেশি বিশ্বাসী। তার কাছে ভাষা হলো মনের ভাব প্রকাশ করার একটি টুল বা হাতিয়ার। এই ছিল তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে ডেফিনেটলি তোমরা দেখতে পারো। এরপরে আমরা আসছি LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। LSRW skills should not be taught in isolation but as an integrated whole. Discuss the interdependence of receptive skills and productive skills. Provide a sample classroom activity that integrates at least 3 of these skills. তো দেখো, LSRW কিন্তু তোমাদের লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং হচ্ছে একটি টেবিলের 4টে পায়ের মতো, ঠিক আছে। একটা যদি মিসিং হয় কিন্তু টেবিলটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু শুধুমাত্র পড়ি না, আমরা কিন্তু পড়াটাকে নিয়ে কথাও বলি এবং পড়াটাকে নিয়ে কিন্তু শুনি, দিয়ে কিন্তু লিখি। এটাকে কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলে, যেখানে প্রত্যেকটি 4টে পার্টি কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। রিসেপ্টিভ স্কিলস মানে কি? রিসেপ্টিভ স্কিলস মানে কিন্তু লিসেনিং অ্যান্ড রিডিং। এটা কিন্তু আমাদের ইনপুট, আমরা যখন শুনি বা পড়ি এটা আমাদের ইনপুট আসছে, তাই জন্য কিন্তু এটাকে আমরা রিসেপ্টিভ স্কিলস বলছি। আর প্রোডাক্টিভ কী? সেটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা যখন কথা বলি বা লিখি সেটা কিন্তু আমরা আউটপুট বা প্রোডাক্টিভ স্কিলস বলছি। এরপরে দেখো ওয়াই দে আর ইন্টারডিপেন্ডেন্ট। কারণ দেখো ইনপুট ছাড়া কিন্তু আউটপুট হবে না। তো আপনি মানে তুমি যদি কোনো ইংলিশ ভাষা কিন্তু তুমি না শোনো, তাহলে কিন্তু তুমি কোনো দিনই সেটা বলতে বা লিখতে পারবে না। তুমি শুনবে তবেই তুমি লিখবে, তোমার ইনপুট হবে তবেই তোমার আউটপুট হবে। এরপরে লিসনিং বিল্ডস প্রনাউন্সিয়েশন। তুমি যখন কিছু শুনবে সেটাই কিন্তু উচ্চারণ করবে, তোমার সাউন্ড আরও বেটার হবে। রিডিং বিল্ডস রাইটিং। তুমি কিছু পড়লে তারপরে কিন্তু সেটা লিখতে পারবে। শেয়ার্ড গ্রামার। অল 4 স্কিলস ইউজ দ্য সেম গ্রামার, ঠিক আছে। প্রত্যেকটি লিসেনিং, রিডিং, রাইটিং সবেতেই কিন্তু গ্রামার কিন্তু সেম থাকে। তুমি একটা করলে আরেকটার জন্য অলরেডি শিখে যাবে যে হ্যাঁ এখানে কিন্তু গ্রামারের রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে। এরপর হচ্ছে ফিডব্যাক লুপ। যখন তুমি কোনো কথা বলবে বা লিখবে তখন কিন্তু তুমি নিজের ভুল নিজেই ধরতে পারবে। শোনা বা পড়ার মাধ্যমে তুমি নিজেই কিন্তু নিজেকে মনিটর করতে পারবে, এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক লুপ। এরপরে হচ্ছে কি কনটেক্সট বিল্ডিং। ক্লাসে শুধু তোমার কিন্তু গ্রামার বই পড়লেই কিন্তু হবে না, সেখানে কিন্তু স্টুডেন্টসরা বোর হয়ে যাবে। কিন্তু যদি সেখানেই কিন্তু একটা ভিডিও দেখিয়ে লিসনিং বা স্পিকিং স্কিলস একসাথে কিন্তু অ্যাড অন করা হয়, তাহলে কিন্তু ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। এক্সাম্পল এখানে কী দিতে পারো? এক্সাম্পল দেখো, তোমরা দিতে পারো কিন্তু পরীক্ষায় একটি অ্যাক্টিভিটি যেটা তোমরা
অবশ্যই এক্সাম্পল হিসেবেও দিতে পারো, সেটা হচ্ছে ওয়াচ ডিসকাস রাইট মেথড। স্টুডেন্টসরা কিন্তু একটা শর্ট ভিডিও দেখলো অ্যাবাউট এনভায়রনমেন্ট। টিচার ক্লাসে একটি ছোটো খবর বা ইন্টারভিউ কিন্তু তাদেরকে শোনালো, তারপর কিন্তু সেটা মন দিয়ে শুনে পয়েন্টগুলো লিখলো, তারপর 2-3 জনের গ্রুপ হয়ে কিন্তু সেটা নিয়ে আলোচনা করলো কার কী মত। অবশেষে ওই আলোচনার পর ভিত্তি করে কিন্তু ছাত্ররা একটা ছোটো রিপোর্ট বা চিঠি লিখলো। তো এখানে কিন্তু একটা কমপ্লিট ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, যেখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব কিছুই কিন্তু তোমার ইউজ হচ্ছে। আর এই LSRW কিন্তু তোমরা যখন উত্তর লিখবে ডেফিনেটলি স্টিফেন ক্র্যাশনের কিন্তু নাম তোমরা অবশ্যই উল্লেখ করবে। তোমরা একটু গুগল করে নিতে পারো, আর নোটসে আমি অলরেডি প্রোভাইড করে রেখেছি কীভাবে কী লিখবে স্টিফেন ক্র্যাশনের নাম ইউজ করে। এরপরে দেখো, অ্যানালাইজ দি ডিফারেন্ট টাইপস অফ রিডিং, হাউ ক্যান আ টিচার ইউজ দিস টেকনিক্স টু ইমপ্রুভ আ লার্নার্স কম্প্রিহেনশন অ্যান্ড ভোকাবুলারি। দেখো, রিডিং পড়ার কিন্তু 4টি প্রধান ধরন: স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং। স্কিমিং মানে কিন্তু খুব দ্রুত কোনো টেক্সট পড়ে তার প্রধান বিষয়টা কিন্তু বুঝে নেওয়া, যেমন খবর কাগজের হেডলাইন বা অনুচ্ছেদের প্রথম লাইন পড়া। স্ক্যানিং কি? পুরো টেক্সট না পড়ে শুধু একটি নির্দিষ্ট নাম, তারিখ বা তথ্য খুঁজে বের করা, যেমন ডিরেক্টরি থেকে কারো ফোন নাম্বার খোঁজা। স্ক্যানিং। ইন্টেন্সিভ রিডিং কি? গভীরভাবে পড়া, ছোট কোনো টেক্সট অত্যন্ত মনোযোগ দিয়ে শব্দে পড়া। এখানে ব্যাকরণ বা গ্রামার এবং প্রতিটি শব্দের সঠিক অর্থ কিন্তু বোঝার চেষ্টা করা হয়। এক্সটেন্সিভ রিডিং কি? আনন্দের জন্য পড়া, নিজের ভালো লাগার জন্য গল্প বা উপন্যাস পড়া। এতে প্রতিটি শব্দের অর্থ না বুঝলেও মূল লক্ষ্য হলো পড়ার গতি এবং আনন্দ বজায় রাখা। ঠিক আছে, জাস্ট রিডিং ফর ফান হচ্ছে আমার এক্সটেন্সিভ রিডিং, আর ইম্পর্টেন্টলি ডিপ স্টাডি করা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ঠিক আছে, আরও দেখো কী কী ইম্পর্টেন্স এখানে পয়েন্ট আছে। হাউ টিচার্স ইমপ্রুভ কম্প্রিহেনশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কী করে আরও বাড়বে, সেটা হচ্ছে মানে রোল অফ টিচার্স। যেখানে রিডিং তোমাদের হেল্প হতে রোল অফ টিচার্স কী রিডিংয়ের ক্ষেত্রে, সেটা প্রথমেই হচ্ছে বিফোর রিডিং শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু স্কিমিং করতে বলেন, তারা বিষয়টা সম্পর্কে আগে থেকে একটি ধারণা পেয়ে যায়। এরপরে কিন্তু শিক্ষক মানে টিচার কিন্তু তোমাকে ইন্টেন্সিভ রিডিংয়ের মাধ্যমে কঠিন বাক্যগুলো গঠন বুঝিয়ে দেয়। এরপরে পোস্ট রিডিং, এখানে স্টুডেন্টসদের কিন্তু টিচার বলে দেয় যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড খুঁজতে, তারপরে কিন্তু তার সেটা কিন্তু মনে রাখার ক্ষমতা অবশ্যই তার বেড়ে যায় তখন, যখন টিচার কিন্তু একটা কমপ্লিট লিস্ট অফ ফ্যাক্টস বা এভিডেন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এরপরে দেখো, হাউ টিচার্স ইমপ্রুভ ভোকাবুলারি। কী কী পয়েন্ট দেখো এখানে লেখা আছে: কনটেক্সট ক্লুজ, ওয়ার্ড মরফোলজি এবং ইনসিডেন্টাল লার্নিং। এখানে টিচার কিন্তু সরাসরি অর্থ না বলে শব্দের চারপাশের অন্য শব্দগুলো কিন্তু দেখে অর্থ কিন্তু আন্দাজ করতে বলে, এটি ইন্টেন্সিভ রিডিংয়ের অংশ। ওয়ার্ড মরফোলজি কি? এখানে কিন্তু টিচার কীভাবে একটা মূল শব্দের সাথে প্রেফিক্স বা সাফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি হয়, যেমন হ্যাপি থেকে আনহ্যাপি হয়, এটা কিন্তু বোঝায়। এরপরে ইনসিডেন্টাল লার্নিং কি? যেখানে টিচার কিন্তু অনেক বেশি গল্প বা ম্যাগাজিন পড়তে কিন্তু উৎসাহিত হন, তখন কিন্তু স্টুডেন্টসরা বারবার একই শব্দ বিভিন্ন জায়গায় দেখে কিন্তু সেগুলো আপনা আপনি শিখে ফেলে এটাকে। এরপরে ডিসকাস দি মেজর সাইকোলজিক্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স স্টুডেন্টস ফেস ইন ডেভেলপিং স্পিকিং স্কিলস ইন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সাজেস্ট 5 প্র্যাকটিক্যাল ক্লাসরুমস সলিউশনস। তো এখানে কিন্তু তোমাদের স্পিকিং স্কিলসের উপর প্রশ্ন আসতে পারে। তো প্রথমে কিন্তু ফিজিক্যাল সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স দেখো। অ্যাংজাইটি, অনেক স্টুডেন্টই কিন্তু ক্লাসে সবার সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়, তারা ভাবে যদি ভুল বলি তবে সেই হাসাহাসি শুরু হবে, এটাকে বলা হয় অ্যাফেক্টিভ ফিল্টার বা মেন্টালিটির নতুন ভাষা শিখতে বাধা দেয়। এরপরে কিন্তু পারফেকশনিজম, অনেকে মনে করে একদম শুদ্ধ গ্রামার না জানলে কিন্তু কথা বলাই উচিত না, এই নির্ভুল হওয়ার চেষ্টায় কিন্তু অনেকের ফ্লুয়েন্সি নষ্ট করে। এরপরে কেউ মনে করে অন্য ভাষার কথা বললে তারা কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি বা টান সেটা হারিয়ে ফেলছে, তা আইডেন্টিটি হারিয়ে ফেলছে। তো এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যেটা তোমাদের স্পিকিং স্কিলস ডেভেলপ করতে কিন্তু আটকায়। এরপরে কিন্তু আমাদের আসে লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স। আমাদের বাংলা বলার অভ্যেস ইংরেজি বলার সময় কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় কিন্তু মনে মনে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করি, যা কথা বলার গতি কমিয়ে দেয়। মাথায় আইডিয়া থাকলেও কিন্তু সঠিক সময় সঠিক ইংরেজি শব্দটি খুঁজে না পাওয়া একটি বড় সমস্যা। ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ এবং ব্যাকরণের জটিল নিয়মগুলি কথা বলার সময় কিন্তু ব্রেন জ্যাম তৈরি করে, এটাকেই কিন্তু আমরা গ্রামার ওভারলোড বলেছি। এরপরে ক্লাসরুমে কী কী সমাধান আমরা করতে পারি। ওয়ার্কিং পেয়ার্স, সারা ক্লাসের সামনে কিন্তু কথা বলতে বললে স্টুডেন্টসরা কিন্তু ঘাবড়ে যায়, তাই তার চেয়ে যদি দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া হয় তবে সেই ভয়টা অনেকটাই কমে যায়। এরপরে কি টাস্ক বেসড লার্নিং টেকনিক, শুধু গ্রামার না শিখিয়ে ছাত্রদের কোনো কাজ দেওয়া, যেমন দোকানে গিয়ে কিছু কেনা বা রাস্তা খুঁজে বের করা, এতে কিন্তু তাদের মনে গ্রামারের চেয়ে কাজটা শেষ করার দিকে কিন্তু বেশি থাকে, ফলে কথা বলা সহজ হয়। এরপরে ফিলারের ব্যবহার শেখানো,
কথা বলার মাঝে সময় নেওয়ার জন্য ওয়েল, অ্যাকচুয়ালি, ইউনো এই শব্দগুলো ব্যবহার করতে শেখানো। এতে আটকে না গিয়ে কথা বলা চালিয়ে যাওয়া যায়। এরপরে কি রেকর্ডিং ও আত্মশোধন। ছাত্রদের বলা যেতে পারে তাদের নিজেদের কথা ফোনে রেকর্ড করতে। পরে সেটা শুনলে কিন্তু তারা নিজেরাই নিজেদের ভুলগুলো ধরতে পারবে, ফলে লজ্জা কমবে। এরপরে ডোন্ট কারেক্ট এভরিথিং। কথা বলার সময় প্রতিটি ছোট ভুল না ধরে স্টুডেন্টসদের কিন্তু উৎসাহ দেওয়া উচিত। লক্ষ্য হওয়া উচিত যোগাযোগ করা, শুধু নিখুঁত গ্রামার নয়। ভাষা হলো যোগাযোগের একটি হাতিয়ার। ক্লাসরুমের পরিবেশ এমন হতে হবে যেখানে ছাত্ররা ভুল করতে ভয় পাবে না। ভুল করতে করতেই কিন্তু কথা বলার জড়তা কাটবে। যেখানে ভয় থাকবে না সেখানেই কিন্তু তোমার স্পিকিং স্কিলস উঠে আসবে। এরপরে দেখো লিসেনিং অ্যাজ অ্যান অ্যাক্টিভ স্কিল। ওয়াই ইজ লিসেনিং অফেন কল্ড আ রিসেপটিভ বাট নট আ প্যাসিভ স্কিল? ডিস্টিংগুইশ বিটুইন বটম আপ অ্যান্ড টপ ডাউন প্রসেসিং ইন লিসেনিং কম্প্রিহেনশন। দেখো লিসেনিং বা শোনাকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু অলস বা প্যাসিভ কাজ মনে করি, কিন্তু এটা কিন্তু অবশ্যই প্যাসিভ নয়, এটা কিন্তু রিসেপটিভ। এটি একটি টেকনিক্যাল শব্দ। এটার অর্থ হলো আপনি তথ্যটি গ্রহণ করছেন, অর্থাৎ কথাটি অন্য কেউ বলছে তাই আপনি সেটি শুনছেন, সেটাই হচ্ছে রিসেপশন। প্যাসিভ নয় কেন? প্যাসিভ মানে হলো কোনো কাজ না করে চুপচাপ থাকা, কিন্তু লিসেনিং হলো একটি অ্যাক্টিভ কাজ। কারণ শোনার সময় কিন্তু অনেক সময় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, কারণ শব্দগুলো চিনতে হয় এবং স্পিকার আসলে কী বোঝাতে চাইছে সেটা কিন্তু তোমাকে খাটিয়ে দেখতে হবে। তাই এটা কিন্তু কখনোই প্যাসিভ নয়, এটা কিন্তু অ্যাক্টিভ। এরপরে দেখো বটম আপ প্রসেসিং কী। বটম আপ অ্যাপ্রোচে কিন্তু আমরা সবথেকে ছোটো ছোটো অংশে দিয়ে শুরু করি, দিয়ে বড় একটা কনক্লুশনে পৌঁছাই। ধরো আমি বই বললাম, আমি কিন্তু 3টে শব্দকে আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন করছি, বই, ব, ই। এইগুলো জুড়লেই কিন্তু তুমি বাক্যটা কমপ্লিটলি শুনে বই বুঝতে পারবে। টপ ডাউন কি? টপ ডাউন প্রসেসিং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যখন হেল্প করে আপনাকে আইডেন্টিফাই করতে যে কী বলতে চলেছে স্পিকার। তুমি একটা লিসনার, ঠিক আছে? স্পিকার কী বলতে চাইছে টপ ডাউন প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি সেটা বুঝে নেবে। যেরকম ধরো তুমি লাইব্রেরিতে আছো, একজন বলতে চাইলো যে তোমার কাছে কি গল্পের, তুমি অলরেডি জানো যে গল্পের বই সে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কি গল্পের বই আছে। তো গল্পের পরেই যে বইটাই হবে তুমি আগে থেকেই বুঝে যাচ্ছ, কারণ তুমি অলরেডি সেই জায়গায় অনেকবার গেছো আর লাইব্রেরিতে সেই বই থাকবে। তো এটাকেই বলছে টপ ডাউন প্রসেসিং, যেখানে কিন্তু তোমার জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এবং ওই কমপ্লিট কনটেক্সটটাই কিন্তু তুমি অলরেডি গেস করতে পারছো যে কী আসতে চলেছে। তো মোটামুটি কিন্তু এই হচ্ছে তোমার লিসেনিংয়ের বটম আপ এবং টপ ডাউন প্রসেস। মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে আমরা 5 রকমের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মেথড পড়বো। প্রথমে হচ্ছে আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড, তারপর টাস্ক বেসড, তারপর ফাংশনাল অ্যাপ্রোচ, অডিও লিঙ্গুয়াল মেথড এবং ডিরেক্ট মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড কি? এখানে কিন্তু সহজ ভাষায় কিন্তু ট্রান্সলেট করে কিন্তু ইংলিশকে তুমি নিজের ভাষায় ট্রান্সলেট করে কিন্তু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটাই কিন্তু সবথেকে তোমাদের ট্র্যাডিশনাল মেথড। এর অ্যাজাম্পশন কি? এর কোর অ্যাজাম্পশন হচ্ছে যে এই পদ্ধতিতে মনে করা হয় যে ভাষা মানেই হলো কতগুলো নিয়ম। যদি কেউ ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করে ফেলে এবং সব ওয়ার্ডস কিন্তু সে জানে, তবেই সে কিন্তু সে ভাষা শিখে যাবে। এখানে মনে করা হয় কঠিন ব্যাকরণ চর্চায় কিন্তু মানুষের বুদ্ধি বাড়ায়। কি প্রিন্সিপালস কি? ডিডাকটিভ অ্যাপ্রোচ। শিক্ষক ক্লাসে প্রথমে ব্যাকরণের নিয়ম বুঝিয়ে দেন, যেমন টেন্স বা কনজাংশন, তারপর ছাত্ররা সেটা প্র্যাকটিস করে। মাতৃভাষার ব্যবহার। ক্লাসে সব কথা হবে বাংলাতে বা ছাত্রদের মাতৃভাষায়। ইংরেজি শেখানোর সময় প্রতিটা শব্দের বাংলা মানে বলে দেওয়া হবে। শুধু পড়া ও লেখা, এখানে কথা বলা বা স্পিকিং বা লিসনিংয়ের উপর একদম জোর দেওয়া হয় না, শুধু বই পড়া আর ট্রান্সলেট করাতেই মূল কাজ। অ্যাকিউরেসি। ছাত্ররা কিন্তু ভুল করলে সঙ্গে সঙ্গে শুধরে দেওয়া হয়। এখানে ফ্লুয়েন্টলি কথা বলার চেয়ে গ্রামাটিক্যালি ভুল না করা বেশি ইম্পর্ট্যান্ট। উইচ বা টিচিং মেটেরিয়ালস আর ইউজড। এখানে কিন্তু অনেক শব্দের লিস্ট থাকে যেগুলোর পাশে বাংলা মানে লেখা থাকে, ঠিক আছে? এরপরে কিন্তু তোমরা দেখো ব্যাকরণ বই, যেখানে শুধু চার্ট আর ফর্মুলা থাকে, এবং ক্লাসিক্যাল লিটারেচার, যেখানে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট টেক্সট থাকে অফ ফেমাস অথর্স, সেটা কিন্তু তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্যে। রোল অফ স্টুডেন্ট কি? এখানে কিন্তু স্টুডেন্টস প্যাসিভ, তারা চুপচাপ বসে টিচারের কিন্তু কথা শোনে। তাদের প্রধান কাজ হলো ওয়ার্ডস মিলিয়ে নিয়মগুলো কিন্তু মুখস্থ করা। নিজে থেকে নতুন কিছু বলার বা তৈরি করার কোনো সুযোগ কিন্তু এখানে থাকে না। রোল অফ টিচার্স কি? এখানে টিচার কিন্তু অথরিটেরিয়ান থাকে, তিনি যা বলবেন সেটাই ঠিক। তিনি ছাত্রদের ভুল ধরেন এবং সঠিক অনুবাদ বুঝিয়ে দেন। শিক্ষক নিজে হয়তো ভালো ইংরেজি নাও বলতে পারে, কিন্তু তিনি ব্যাকরণের নিয়মগুলো কিন্তু খুব ভালো জানেন। সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে কিন্তু পুরনো বই বা সাহিত্য পড়ার জন্য এটি খুব ভালো, অল্প সময় অনেক শব্দের মানে শেখা যায়। অসুবিধা কি? এই পদ্ধতি কিন্তু বছরের পর বছর ইংরেজি শিখলেও কেউ বাস্তবে ইংরেজিতে কথা বলতে পারে না, এটা বেশ একঘেয়ে এবং বিরক্তিকর হতে পারে।
এরপরে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং বা কাজভিত্তিক ভাষা শিক্ষা হলো আমাদের ইংরেজি শেখার এক আধুনিক এবং কার্যকর উপায়। এর মূল ধারণা বা অ্যাজাম্পশনস কি? এই পদ্ধতির মূল কথা হলো কাজ করতে করতে শেখা, লার্নিং বাই ডুইং। এখানে মনে করা হয় ভাষা হলো যোগাযোগের একটি হাতিয়ার। আপনি যদি শুধু গ্রামার মুখস্থ না করে কোনো একটি নির্দিষ্ট কাজ সমাধান করার চেষ্টা করেন, তবে আপনি ভাষাটি সবচেয়ে ভালো শিখবেন। কি প্রিন্সিপালস কি? ক্লাসের মূল ফোকাস থাকে এখানে একটি লক্ষ্য পূরণ করা, যেমন কোনো এক পার্টি ইভেন্টের প্ল্যান করা বা ম্যাপ দেখে রাস্তা খুঁজে বার করা। টিচার কিন্তু তোমাদের টাস্কটা বুঝিয়ে দেবে, তারপর ছাত্ররা কিন্তু গ্রুপে মিলে কাজটা করবে এবং শেষে সবাই কিন্তু তার টিচারকে আবার জানাবে যে তারা কী করলো। ল্যাঙ্গুয়েজ ফোকাস কাজ শেষে কিন্তু শিক্ষক বুঝিয়ে দেন ওই কাজটি করতে গিয়ে কী কী গ্রামার বা শব্দ দরকার ছিল। এখানে গ্রামার ঠিক হওয়ার চেয়েও বেশি জরুরি হলো নিজের কথাটা অন্যকে বোঝাতে পারছেন কি না। হোয়াট টিচিং মেটেরিয়ালস আর ইউজড। এখানে কিন্তু কোনো গতানুগতিক মোটা গ্রামার বই দরকার হয় না, তার বদলে কিন্তু বাস্তব জীবনের জিনিস ব্যবহার করা হয়, যেমন হোটেলের মেনু কার্ড বা ট্রেনের সময়সূচি, খবর কাগজের কাটিং বা ম্যাপ, পাজেল বা সমস্যা সমাধানের কার্ড। এগুলোই কিন্তু তোমার টিচিং মেটেরিয়ালস। এরপরে রোল অফ লার্নার্স কি? স্টুডেন্টসদের তোমার রোল কি? এখানে কিন্তু স্টুডেন্টসরা অ্যাক্টিভ, তারা সারাক্ষণ একে অপরের সাথে কথা বলে, তারা ঝুঁকি নিতে শেখে, ভুল হোক বা ঠিক কথা বলে কাজটা শেষ করাই তাদের আসল লক্ষ্য। তারা দলগতভাবে টিম ওয়ার্কে কাজ করতে ভালোবাসে, কাজ করতে শেখে। টিচারের ভূমিকা কি? টিচার কিন্তু এখানে ফেসিলিটেটরের কাজ করে, সহযোগিতা প্রদানকারী বা গাইড হিসাবে কাজ করে। তিনি ক্লাসের কিন্তু বস না, যেটা আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে দেখেছিলাম। ছাত্ররা যখন কাজ করে শিক্ষক তখন চুপচাপ কিন্তু সেটাকে অবজার্ভ করে, তাদেরকে ফেসিলিটেট করেন, দেখে গাইড করে দেন তারা তাদের। শিক্ষক কিন্তু কেবল তখনই সাহায্য করে যখন ছাত্ররা নিজে থেকে কিছু পারছে না। তিনি অনেকটা খেলার কোচের মতো কাজ করেন। সুবিধা হচ্ছে এখানে ছাত্ররা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বাস্তবে ইংরেজিতে কথা বলতে পারে, ক্লাসটা খুব মজাদার হয়। অসুবিধা হচ্ছে বড় ক্লাসে যেখানে অনেক ছাত্র, সেখানে এই পদ্ধতি চালানো একটু কঠিন, আর এতে অনেক সময় বেশি লাগে। ডিরেক্ট মেথড কি? ডিরেক্ট মেথড হচ্ছে সরাসরি পদ্ধতি, হলো ভাষা শেখার এমন একটি উপায় যেখানে মাতৃভাষা বা অনুবাদের কোনো জায়গা নেই। নিচের এর কিন্তু সামারি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এর মূল অ্যাসাম্পশনস কি? এই পদ্ধতিটির মূল কথা হলো যে আমরা ছোটোবেলায় যেভাবে মাতৃভাষা শিখেছি, শুনে শুনে আর কথা বলে, ইংরেজিও ঠিক সেভাবেই কিন্তু শিখতে হবে। এখানে মনে করা হয় যে ইংরেজি শেখার সময় মাঝখানে বাংলা বা অন্য কোনো ভাষার সাহায্য নিলে শেখাটা ধীরে হয়ে যায়। তাই সরাসরি ইংরেজি শুনেই ইংরেজি শিখতে হবে। তুমি কমপ্লিট ইংলিশে কথা বলতে হবে, আর কমপ্লিট ইংলিশেই কিন্তু তোমাদের সব লেসন শিখতে হবে, শুনতে হবে। কি প্রিন্সিপালস কি? শুধুমাত্র ইংরেজি ক্লাসে একটি শব্দ বাংলা বলা যাবে না। শিক্ষক এবং ছাত্র দুজনেই শুধু ইংরেজিতে কথা বলবেন। অনুবাদ নিষিদ্ধ, কোনো শব্দের মানে বাংলা করে বুঝিয়ে দেওয়া হবে না, বাংলায় করে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে না, তার বদলে ছবি বা অঙ্গিভঙ্গি ব্যবহার করা হবে। এখানে গ্রামার নিয়ম কিন্তু আলাদা করে মুখস্থ করানো হয় না, কথা বলতে বলতে ছাত্ররা নিজেরা এই নিয়মগুলো বুঝে যায়। ক্লাসটা হয় মূলত প্রশ্নোত্তর পর্বের মতো, Q&A এর মতো। শিক্ষক প্রশ্ন করেন আর ছাত্রকে পূর্ণ বাক্যে ইংরেজিতে কিন্তু উত্তর দিতে হয়। প্রথম দিন থেকেই কিন্তু পরিষ্কার এবং সঠিক উচ্চারণের উপর এখানে কিন্তু জোর দেওয়া হয়। কি ম্যাটেরিয়ালস ইউজ হয়? যেমন এখানে কিন্তু যেহেতু অনুবাদ করা বারণ, তাই শিক্ষক কিন্তু নানা রকম জিনিস এখানে ব্যবহার করেন, যেরকম আসল জিনিস, যেরকম ঘড়ি বা পেন দেখিয়ে সেগুলোর ইংরেজি নাম শেখানো। ছবি ও চার্ট, কোনো কাজ যেমন দৌড়ানো বা খাওয়া বোঝানোর জন্য ছবি ব্যবহার করা। অঙ্গিভঙ্গি, শিক্ষক হাত পা নেড়ে বা অভিনয় করে কিন্তু অনেক কথার মানে বুঝিয়ে দেন। রোল অফ লার্নার্স এখানে কি? ছাত্ররা কিন্তু এখানে অ্যাক্টিভ, তাদের সারাক্ষণ শুনতে হয় এবং উত্তর দিতে হয়। তারা কিন্তু শিক্ষকের কথা খুব মন দিয়ে শোনে এবং সেটাকে কিন্তু নকল করার চেষ্টা করে। তারা নিজে থেকে কিন্তু মানে খুঁজে বের করার বা অনুমান করার চেষ্টা করে। রোল অফ টিচার্স কি? এখানে কিন্তু রোল অফ টিচার্স হচ্ছে একজন অভিনেতা বা ডিরেক্টরের মতো। তাকে খুব এনার্জেটিক হতে হয়, তিনি ছাত্রদের জন্য একটি মডেল হিসাবে কাজ করেন, ছাত্ররা তাকে দেখেই কিন্তু কথা বলা শেখে। শিক্ষক ক্লাসের পরিবেশ এমনভাবে তৈরি করেন যাতে ছাত্ররা বাংলার বলার প্রয়োজন বোধ না করে। এর সুবিধা কি? যারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য এটা সেরা পদ্ধতি, এতে ইংরেজি উচ্চারণ খুব ভালো হয়। অসুবিধা কি? একদম নতুনদের জন্য এটা কিন্তু শুরুতে খুব কঠিন হতে পারে। অনেক সময় শিক্ষক কী বলছেন তা বুঝতে না পেরে ছাত্ররা কিন্তু বিরক্ত হতে পারে। এরপরে নোশনাল ফাংশন অ্যাপ্রোচ, NFA বা ভাব ও কাজ ভিত্তিক পদ্ধতি হলো ইংরেজি শেখার এমন এক কৌশল যেখানে গ্রামারের চেয়ে প্রয়োজন বা বেশি গুরুত্ব পায়। এখানে কিন্তু গ্রামারের থেকে বেশি তোমার প্রয়োজন বা উদ্দেশ্য কিন্তু গুরুত্ব পায়। এই পদ্ধতিতে মনে করা হয় যে ভাষা মানে শুধু কতগুলো গ্রামারের নিয়ম নয়, বরং ভাষা হলো যোগাযোগের মাধ্যম।
আপনি কেন কথা বলছেন, যেমন ক্ষমা চাওয়া বা অনুমতি নেওয়া, এবং কী নিয়ে কথা বলছেন, যেমন সময় বা জায়গা, সেটাই আসল এখানে। এখানে সঠিক গ্রামার জানার চেয়ে সঠিকভাবে কাজ হাসিল করা বেশি জরুরি। কি প্রিন্সিপালস, কি নোশনস মানে ভাব, এগুলো হলো সাধারণ ধারণা, যেমন সময়, টাইম, পরিমাণ, কোয়ান্টিটি বা স্থান, লোকেশন। ফাংশন কি, এগুলো হলো সামাজিক উদ্দেশ্য, যেমন কাউকে আমন্ত্রণ জানানো, ইনভাইটিং, অভিযোগ করা, কমপ্লেনিং। এরপরে কি, পরিবেশ ও পরিস্থিতি, কনটেক্সট, কার সাথে কথা বলছেন তার ওপর ভিত্তি করে ভাষা পাল্টে যায়। বসের সাথে কথা বলার সময় একরকম ইংরেজি আর বন্ধুর সাথে অন্যরকম। এটাই হচ্ছে নোশনাল ফাংশনাল অ্যাপ্রোচ। এখানে কি টিচিং মেটেরিয়ালস ইউজ হয়, এখানে কিন্তু বইগুলোর গ্রামারের চ্যাপ্টার অনুযায়ী সাজানো থাকে না, বরং পরিস্থিতি অনুযায়ী সাজানো থাকে। চ্যাপ্টারের নাম, ডাক্তারের চেম্বার বা কোনো কারোর সাথে যেরকম তোমরা কিন্তু সিচুয়েশানে পড়বে সেই অনুযায়ী কিন্তু এখানে সাজানো থাকে। রোল অফ লার্নার্স কি, এখানে কিন্তু ছাত্ররা এখানে কিন্তু সামাজিক অভিনেতা বা সোশ্যাল অ্যাক্টর। তারা বাস্তব জীবনের পরিস্থিতির মুখোমুখি হয়, তারা সিদ্ধান্ত নিতে শেখে কোন পরিস্থিতিতে কোন কথাটি বলা সবচেয়ে ভদ্র বা সঠিক হবে। তাদের মূল লক্ষ্য হলো সফলভাবে অন্যের সাথে যোগাযোগ করা। রোল অফ টিচার্স কি, এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারে এই প্রত্যেকটি রোল কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, এবং না জিজ্ঞেস করলেও কিন্তু যখন তোমরা ইন ডিটেল লিখবে প্রত্যেকটির কিন্তু তোমরা এক্সপ্লেনেশন করতে হবে, তবেই কিন্তু 20 নম্বর পাবে। 20-র মধ্যে ম্যাক্সিমাম নম্বর কিন্তু পাবে। এরপর দেখো শিক্ষকের ভূমিকা। রোল অফ টিচার্স কি, প্রয়োজনে যাচাইকারী বা অ্যানালিস্ট। শিক্ষক দেখেন ছাত্রদের আসলে কেন ইংরেজি দরকার। শিক্ষক শিখিয়ে দেন কোথায় খুব ফর্মাল হতে হবে এবং কোথায় ক্যাজুয়ালি হওয়া যায়। শিক্ষক ক্লাসে এমন পরিবেশ তৈরি করেন যাতে ছাত্ররা বাস্তব জীবনের মতো কথা বলতে বাধ্য হয়। সুবিধা কি, এটা খুব প্র্যাকটিক্যাল পদ্ধতি, ছাত্ররা সরাসরি শিখে নিয়ে কোনো দরকারে কি বলতে হবে। অনেক সময় কিন্তু ছাত্ররা শুধু কথাগুলো মুখস্থ বাক্য শিখে ফেলে, কিন্তু সেগুলোর ভেতরের গ্রামার বা গঠন ঠিকমতো বুঝতে পারে না, এটাই কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ। এরপরে কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড হচ্ছে তোমরা শুনে, ঠিক আছে, মুখস্থবিদ্যা বা বারবার অনুশীলনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে। এখানের মূল অ্যাসাম্পশনস কি, সেটা হচ্ছে ভাষা হলো অভ্যাস। আপনি যদি একটি কথা 100 বার বলেন তবে সেটি আপনার ব্রেনে গেঁথে যাবে। এখানে মনে করা হয় ভাষা যখন অনেকটা সাঁতার শেখার মতো বা সাইকেল চালানোর মতো, নিয়ম না জানলেও চলে, শুধু হাত পা চালিয়ে অভ্যাস করলেই হবে। কি প্রিন্সিপালস, কি ড্রিলস। ক্লাসের অর্ধেক সময় কাটে ড্রিল করে, শিক্ষক একটি বাক্য বলবেন আর ছাত্ররা সময়ের সেটা বারবার কিন্তু সেটা আওড়াবে, রিপিটেশন করবে ওই একই শব্দ। এখানে ছাত্ররা আগে শুনে শুনে কথা বলা শেখে, অনেক দিন পর্যন্ত তাদের কোনো কিছু পড়তে বা লিখতে দেওয়া হয় না। এখানে ভুল করাকে পাপ মনে করা হয়, ছাত্ররা ভুল করা মাত্রই কিন্তু শিক্ষক সেটাকে ঠিক করে দেন যাতে ভুল কোনো অভ্যাসে তৈরি না হয়। ব্যাকরণ ব্যাখ্যা কিন্তু এখানে নেই, কেন আই অ্যাম হয় এবং কেন হি ইজ হয় তার কোনো বড় ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হবে না, শুধু বলানো হবে আই অ্যাম, হি ইজ, শি ইজ, যতক্ষণ না মুখস্থ হয়ে যাচ্ছে। এরপরে দেখো এর মেটেরিয়ালস কি, এখানে বইয়ের চেয়ে বেশি কিন্তু অডিও ডিভাইসের গুরুত্ব বেশি। ল্যাঙ্গুয়েজ ল্যাব, যেরকম ছাত্রদের মাথায় হেডফোন থাকে তারা কিন্তু টেপ রেকর্ডারে কিন্তু আসল ইংরেজি শুনে সেটাকে নকল করার চেষ্টা করে। ডায়লগ কার্ড, ছোটো ছোটো কথোপকথন মুখস্থ করে, কনভারসেশনস মুখস্থ করে। এখানে কিন্তু সাবস্টিটিউশন টেবিলও ইউজ করা হয়, যেখানে একটা ছক, যেখানে একটি শব্দ বা শব্দ পাল্টে নতুন বাক্য তৈরি করা শেখানো হয়, ঠিক আছে। লাইক কফিটাকে পাল্টে তুমি কিন্তু আই লাইক টি করে দিতে পারো। লার্নার্স কিন্তু এখানে অনেকটা সেই প্যারাটের মতো, যা টিচার কিন্তু বলবে তার এক্স্যাক্ট কপি এবং সাউন্ড রিদম কিন্তু তারা কপি করবে বা মিমিক করবে। তারা নিজে থেকে নতুন কোনো বাক্য তৈরি করতে পারে না, যা শেখানো হয়েছে সেটুকুই বলতে পারে। রোল অফ টিচার্স কি, রোল অফ টিচার্স কিন্তু এখানে একটা কন্ডাক্টরের মতো, তিনি অনেকটা সেই কন্ডাক্টরেরই মতো, যেখানে ক্লাস তিনি কিন্তু নিজের দক্ষতায় কিন্তু পরিচালনা করেন। শিক্ষক হলেন কিন্তু এখানে পারফেক্ট মডেল, স্টুডেন্টসরা তার কথাই শুনে কথা বলা শেখে, তাই তাকে খুব নিখুঁতভাবে কথা বলতে হবে। এর সুবিধা হচ্ছে যারা খুব দ্রুত এবং পরিষ্কার উচ্চারণে ছোটো ছোটো বাক্য বলতে চান তাদের জন্য এটি দারুণ, এতে উচ্চারণ খুব সুন্দর হয়। এর অসুবিধা হচ্ছে এটা ভীষণ একঘেয়ে ও বোরিং, ছাত্ররা রোবটের মতো কথা বলতে শেখে ঠিকই, কিন্তু বাস্তবে যখন অচেনা মানুষের সাথে কথা বলতে হয় তখন কিন্তু তারা ঘাবড়ে যায়, কারণ তাদের সেসব স্ক্রিপ্ট মুখস্থ। তো মোটামুটি তোমরা এই চারটা অবশ্যই দেখতে পারো যে কোথায় কোথায় আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, স্টুডেন্টের রোল কোথায় প্যাসিভ, কোথায় অ্যাজ এ কোলাবোরেটর, কোথায় অ্যাক্টিভ, কোথায় অ্যাজ এ রিঅ্যাক্টিভ বা প্যারেট, কোথায় সোশ্যাল অ্যাক্টর, এবং টিচারের রোল কি তোমরা প্রত্যেকটি মেথডসে কিন্তু দেখে নিতে পারো। এই মেথডসের মধ্যে যে কোনো দুটো বা একটা তো আসবেই, 20 নম্বরের আসবেই। তো তোমরা কিন্তু অবশ্যই এই মেথডসগুলো ডেফিনেটলি পড়ে যাও, তোমরা একটা কমন এখান থেকে ডেফিনেটলি পাবেই। আমাদের লাস্ট ইউনিট, তার প্রশ্নগুলো দেখে নিই। ইংলিশ ইন ইন্ডিয়া হ্যাজ ট্রাভেলড ফ্রম দি ল্যাঙ্গুয়েজ অফ দি কলোনাইজার টু দি ল্যাঙ্গুয়েজ অফ অপরচুনিটি, ট্রেস দি হিস্টোরিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইভলিউশন।
তো প্রথমে দেখো 1835-এর কিন্তু লর্ড ম্যাকলে, সে কিন্তু দেখতে ভারতীয় এবং চিন্তায় ব্রিটিশ এরকম কিন্তু সিটিজেন সে কিন্তু ক্রিয়েট করতে চেয়েছিলেন। ঠিক আছে, ফ্রিডম ফাইটার্স লাইক জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী কিন্তু এই ইংলিশ কমিউনিকেশন নিজেরা শিখেই কিন্তু ওয়েস্টার্নের বুক পড়েই কিন্তু তাদের বিরুদ্ধেই কিন্তু লড়াই করেছেন। এরপরে আমাদের হিন্দি কিন্তু মেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয় 1947-এ, সেখানে সাউথ ইন্ডিয়ার কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল। তারপরে কিন্তু 343 আর্টিকেল অনুযায়ী কিন্তু আমরা ইংলিশকে কিন্তু ইম্পর্টেন্স দিই, তার জন্য কিন্তু আমাদের দেশ গঠনেও কিন্তু এখানে হেল্প হয়েছে। এই ডিটেল কিন্তু তোমরা আমাদের কমপ্লিট পিডিএফ সমেত কিন্তু পেয়ে যাবে আমাদের গ্রুপে, যেখানে কমপ্লিট অ্যান্সার আছে। এই স্লাইডটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কীরকমভাবে তোমরা কী অ্যান্সার লিখবে, বা যারা একদম নতুন পড়ছো ইএলটি, এটা স্টাডি অফ ইএলটি ইন ইন্ডিয়ান কনটেক্সট, তাদের জন্য একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এটা বানানো। এরপরে দেখো কখন কী হয়েছিল, 1965-এ কিন্তু প্রোটেস্ট হয়েছিল আগেন্স্ট রিমুভিং ইংলিশ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হয়েছিল 1963-তে। এরপরে আজকে দেখো এই মুহূর্তের কিন্তু বিভিন্ন বড় বড় জবে কিন্তু আমরা দেখতে পাও যে ইংলিশের ভূমিকা, এমনকি ইন্টারনেটেও কিন্তু সব কিছু ইংলিশেই হয়। এরপরের কোয়েশ্চেন দেখো কিরকম আসতে পারে, যে ডিসকাস দি কনসেপ্ট অফ গ্লোবাল ইংলিশ অর ওয়ার্ল্ড ইংলিশেস উইথ স্পেশাল রেফারেন্স টু ইংলিশ অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এখানে অবশ্যই তোমাদের ব্রাজ কচরুকে কিন্তু উল্লেখ করতে হবে, যেখানে কিন্তু তিনি এই গ্লোবাল ইংলিশ অর ওয়ার্ল্ড ইংলিশ কিন্তু এই টার্মটা তারই দেওয়া। ঠিক আছে, ইংলিশ কিন্তু একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজের মতো তোমাদের হেল্প হয়, কারণ কলকাতার সায়েন্টিস্ট ধরো তুমি বাংলায় কথা বলো, কিন্তু তুমি কিন্তু বেঙ্গলের সায়েন্টিস্টের সাথে কীভাবে কথা বলবে, তখন কিন্তু তোমার ইংলিশই লাগবে। তুমি কিন্তু, কারণ সে বাংলা বোঝে না, তুমিও কিন্তু তামিল বা মালায়ালাম বোঝো না। এমনকি বিভিন্ন ল ফার্মসে, সুপ্রিম কোর্টে এবং কেন্দ্রীয় সরকার ও দক্ষিণের রাজ্যে কিন্তু সাউথ স্টেটসে কিন্তু তোমাকে ইংলিশেই কথা বলতে হবে। দ্য পাওয়ার অফ গ্লোবাল ইংলিশ, ইন্টারনেট বা কোডিং, এআই সব কিছুই কিন্তু ইংরেজিতে, আইটি সেক্টর, বড় কোম্পানি সব কিছুই আগে ইংরেজিতে। এরপর টু সাইডস অফ দি কয়েন, ফ্লুয়েন্ট স্পিকার্স গেট বেটার জবস অ্যান্ড ক্রিয়েটস এ গ্যাপ বিটুইন ক্লাসেস। তো হবেই, যারা ভালো কথা বলে ইংলিশে তারা কিন্তু বেটার জব পায়, এবং একটা ক্লাস ডিভিশন এখানে হয়ে যায়, যারা ভালো কমিউনিকেটার আর যারা ভালো কমিউনিকেটার নয়। এরপরে দেখো ক্রিটিক্যালি এক্সামাইন দি প্রাইমারি এইমস, লিটারেরি অ্যাপ্লিকেশন আর কমিউনিকেটিভ কম্পিটেন্স অফ ইংলিশ। এখানে প্রথমতই দেখো আমরা কিন্তু পুরনো পদ্ধতি যেটা ছিল আমাদের লিটারি অ্যাপ্রিসিয়েশন, এবং আমাদের মডার্ন মেথড যেখানে আমরা কমিউনিকেশন কম্পিটেন্স, ইমেলস, ইন্টারভিউ এসব দিয়ে কিন্তু করছি, এই দুটো কম্প্যারিজন হয়েছে। তোমরা ইন ডিটেল কিন্তু আমাদের পিডিএফে পেয়ে যাবে। এই অ্যান্সারটা কিন্তু খুবই ইজি অ্যান্সার, আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, অলরেডি গ্রুপে কিন্তু আপলোড করা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, ভেরি ইজি। এখানে তোমাদের কিন্তু আগের মেথডস এবং নতুন মেথডসের উপরে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট জেনারেশন লার্নার্স, যারা কিন্তু অবশ্যই ব্রিটিশ লিটারেচারকে ফরেন মনে করেছে, কিন্তু এখন কিন্তু সেটা অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে, এখন কিন্তু কেউ ইংলিশকে অন্তত ফরেন মনে করে না। স্পেসিফিক অবজেক্টস অফ দি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কী এবং তার স্পেসিফিক অবজেক্টস। তো প্রথমেই দেখো তোমাদের থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে আমরা কী বুঝি, প্রথমে হচ্ছে তোমার মাতৃভাষা, ধরো তোমার মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, এবার জবের ক্ষেত্রে বা ওয়ার্ল্ডের ক্ষেত্রে কানেক্ট করতে গেলে তোমার লাগবে ইংলিশ, এবং হিন্দি স্পিকিং স্টেটগুলোতে তোমার লাগবে হিন্দি। তো তুমি জানছো বাংলা, ইংলিশ এবং হিন্দি, তো এটা কি এরা বলছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এটাকে ইন ডিটেল কিন্তু আমি তোমাদের নোটসে প্রোভাইড করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। এরপরে দেখো স্পেসিফিক অবজেক্টিভস অফ দি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যান্ড ইটস সাকসেস ইন ফাংশনাল লিটারেসি। যেটা বললাম থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থেকে কী হেল্প হয়েছে, আইটি বুম হয়েছে, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ হয়েছে সাউথ এবং নর্থের স্টেটসগুলোতে, ইন্ডিয়াতে হায়ার এডুকেশনের ক্ষেত্রেও হেল্প হয়েছে। এর ফেলিয়ার কী, এর ফেলিয়ার হচ্ছে অনেক সময় কিন্তু এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে আমরা জাস্ট ইংলিশটা পড়ি টু পাস দি এক্সামিনেশন। এরপর অনেক জায়গায় কিন্তু আমাদের টু ল্যাঙ্গুয়েজ ফর্মুলাই কিন্তু মানা হয়, যেরকম সাউথের স্টেটগুলোতে হিন্দি কিন্তু তারা গুরুত্ব দেয় না। দ্য ইন্ডিয়ান ইএলটি ক্লাসরুম ইজ ক্যারেক্টারাইজড বাই ডাইভার্সিটি অ্যান্ড ডেফিসিট, ডিসকাস চ্যালেঞ্জেস। তো প্রথমে দেখো এই চ্যালেঞ্জেসের মধ্যে সবথেকে বড় হচ্ছে ডাইভার্সিটি। শিক্ষক আলাদা নজর দিতে পারে না, শুধুই লেকচার হয়, কারণ এত বেশি তার স্টুডেন্টস সংখ্যা। এরপরে হচ্ছে ডেফিসিট, খবরের কাগজ, অডিও, ভিডিও নেই, শুধু পাঠ্য বই, মানে লাইভ ইংলিশ প্র্যাকটিস করার কিন্তু কোনো জায়গা নেই, জাস্ট টেক্সট বুক। এরপরে এক্সাম প্রেশার, শুধু রিডিং ও রাইটিংয়ের উপরে কিন্তু বেশি এক্সাম হয়, কিন্তু স্পিকিংয়ের ওপরে কিন্তু এক্সামিনেশন হয় না। এরপর আমাদের লাস্ট প্রশ্ন আছে কিন্তু ইম্প্যাক্ট অফ মাদার টাং ইনস্ট্রাকশন অন ইংলিশ ফোনোলজি অ্যান্ড সিনট্যাক্স। এখানে কিন্তু তোমাদের
নিজের ভাষা ইংরেজিতে বলায় গভীরভাবে প্রভাব ফেলে। মানে আমরা যেভাবে বাংলা বলি তাকে কিন্তু অবশ্যই আমাদের ইংলিশেও কিন্তু প্রভাব ফেলে। মানে আমরা যখন স্কুল বলি অনেকে কিন্তু স্কুল বলে, স্টেশনকে অনেক স্টেশন বলে। তো এটা কিন্তু বেঙ্গলি প্রনাউন্সিয়েশন তোমার ইংলিশে কিন্তু প্রভাব ফেলছে। ঠিক আছে, এরপর দেখো বাক্যের গঠন। বাংলা যে সেরকম সে আম খেলো, ইংরেজিতে হি এট অ্যান অ্যাপেল, হি এট আ ম্যাঙ্গো। তো এরকম কিন্তু সরাসরি ট্রান্সলেট করলে কিন্তু ভুল হয়ে যায়, সিনট্যাক্সের গঠনেও কিন্তু ভুল হয়ে যায়। তোমরা যদি মাদার টাং ইনস্ট্রাকশানেই কিন্তু পড়াশোনা করো। ক্লাসরুমের ক্ষেত্রে কী কী করতে পারো দেখো, কী উপায় তোমাদের আছে। যখন সংখ্যা অনেক বেশি থাকে তো তুমি একটা জিনিসই করতে পারবে, সেটা হচ্ছে গ্রুপ চ্যান্টিং। একটা হচ্ছে গ্রুপ চ্যান্টিং, পুরো ক্লাস কিন্তু রিপিট করবে শিপ এবং শিপের পার্থক্য। এরপরে ডিফারেন্স বোঝানো, বোর্ডে বাংলা ও ইংরেজি বাক্য পাশাপাশি লিখে, সেন্টেন্স পাশাপাশি লিখে কিন্তু বোঝাতে হবে যে কোনটা বেঙ্গলি এবং কোনটা ইংলিশ। এরপরে পিয়ার গ্রুপস করে ছোট দল মতো গঠন করে তার ক্যাপ্টেন, একজনকে ক্যাপ্টেন সিলেক্ট করে তারা অবশ্য সেই ভুলটা ধরিয়ে দেবে, সবাই মিলে কিন্তু সেটা শেখার তাদের সুযোগ থাকবে। এরপরে আমাদের লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ ট্রান্স ল্যাঙ্গুয়েজিং অ্যান্ড হাউ ইট ইজ চেঞ্জিং দি ইংলিশ অনলি পার্সপেক্টিভ। ইংলিশ অনলি পদ্ধতি কেন ক্ষতিকর? ভুলের ভয়ে চুপ হয়ে যাওয়া, ল্যাঙ্গুয়েজ অ্যাংজাইটি, হিস্ট্রি সায়েন্স বাংলায় বুঝলেও ইংরেজিতে বলতে না পারা, আসল বুদ্ধি প্রকাশ পায় না, মাতৃভাষাকে বিসর্জন দেওয়ার ভুল ধারণা। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং কী আগে আমাদের এটা বুঝতে হবে। এটা কিন্তু একটি মডার্ন প্রসেস, জ্ঞান একটা বড় ভাণ্ডার বা পুলের মতো। ভালোভাবে শেখার জন্য সবকটি ভাষা একসাথে ব্যবহার করার সুযোগ কিন্তু এই ট্রান্স ল্যাঙ্গুয়েজে থাকে। এখানে কিন্তু ইংলিশ বা তোমার মাদার টাং কিন্তু আলাদা না, বাট একটাই বড় জায়গা। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং কিন্তু ইংলিশ অনলি নয়, এখানে কিন্তু তোমার মাদার টাং আছে, দুটো মিশিয়ে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। এটা অবশ্যই তোমাকে হেল্প হয় তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেটা ইংলিশ অনলির ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখলাম যে মাতৃভাষায় কিন্তু কমপ্লিটলি এলিমিনেট করা হয়, শুধু তুমি ইংলিশে বলবে। ঠিক আছে, হিস্ট্রি যদি কেউ ইংলিশে না এক্সপ্লেন করতে পারে তাকে কিন্তু ইন্টেলিজেন্ট নাও মানা হতে পারে। তো এটা কিন্তু সব কমপ্লিটলি ভুল। এই জন্যই কিন্তু এসছে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, যেখানে তুমি দুটো ভাষার মিশিয়ে কিন্তু তুমি ব্যবহার করার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, এর কী কী বেনিফিটস আছে দেখো। প্রথমে হচ্ছে স্ক্যাফোল্ডিং, কঠিন বিষয় বাংলা বুঝতে নিলে ইংরেজিতে উত্তর লেখা সহজ হয়। তুমি যখন তোমার সাবজেক্ট নলেজ বাংলায়, তুমি মাদার টাং তোমার সেটা তুমি বুঝে নিচ্ছ, যেরকম তুমি ইএলটি এটাকেই দেখো, তুমি যদি বাংলায় বুঝে নাও তুমি কিন্তু ইংলিশে লিখতে ইজিলি পারবে। এটাই কিন্তু এই ট্রান্স ল্যাঙ্গুয়েজিংয়ের কাজ। বাংলা ব্যবহারের সুযোগ থাকলে ক্লাসে বেশি কথা বলে, ডেফিনেটলি তোমার মোটিভেশন অনেক বেশি বেড়ে যাবে। তোমার যখন মাদার টাঙ্গে তুমি বেশি কথা বলতে পারবে, তো তোমার এতে অনেক বেশি হেল্প হয় এবং অনেক ডিপ আইডিয়াস কিন্তু তোমার আসে, কারণ তুমি মাতৃভাষায় তোমার মাদার টাঙ্গে কিন্তু এখানে প্রথমে বুঝে নিচ্ছ বেসিক কনসেপ্টসগুলো। এরপর দেখো, ট্রান্স ল্যাঙ্গুয়েজিং মানে ইংরেজিকে ছোট করা নয়, এটা হলো মাতৃভাষার শক্তিকে ইংরেজিকে জয় করা। ঠিক আছে, মানে তোমার মাদার টাং ইউজ করে ইংলিশ শেখা। আমরা নিজের ভাষাকে ভুলে ইংরেজি শিখব না, আমরা আমাদের মাতৃভাষাকে ভিত্তি করেই নতুন একটি ভাষা তৈরি করব। এটাই হচ্ছে তোমার ট্রান্স ল্যাঙ্গুয়েজিংয়ের কাজ। তো এই প্রত্যেকটি কোয়েশ্চেনের নোটস কিন্তু তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে ইন ডিটেল। তো ইএলটি কিন্তু এখানেই তোমাদের শেষ হচ্ছে ক্লাসেস। তো অবশ্যই যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে এই ইনফরমেশানগুলো যাদের সত্যি দরকার তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারে। থ্যাংক ইউ।